ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই আমার সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটে যাচ্ছে। কে যেন প্রতিদিন একটি ছোট ছেলেকে দিয়ে বেলি ফুলের মালা পাঠায় আমাকে। অনেক খোঁজার চেষ্টা করেও কিছু লাভ হলো না। জানি না কে সে। ওই ছোট ছেলেটিকে জিজ্ঞাসা করলে বলে একটি ভাইয়া পাঠিয়েছে, এর বেশি আর কিছু জানে না সে। আমি ইনায়েত আহমেদ নীরা, সবাই নীরা বলেই ডাকে। মধ্যবিত্ত পরিবারের মা বাবার একমাত্র মেয়ে আমি। মধ্যবিত্ত পরিবারের হলেও আমার সব কিছুর খেয়াল রেখেছে মা বাবা। মুখ ফুটে বলার আগেই সব এনে দিত, একমাত্র মেয়ে বলে কথা। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আজ 2 দিন পর ক্যাম্পাসে এলাম। সাথে আমার বেস্ট ফ্রেন্ড রিয়া, সেও আমার সাথে একই ভার্সিটিতে পড়ে। তার সাথে কথা বলতে বলতেই গেটের ভিতরে পা বাড়ালাম। তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে নিলে ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। এই বুঝি আমি মাটিতে পড়ে গেলাম পুরো ক্যাম্পাসের মানুষের সামনে। কিন্তু অনুভব করলাম আমি এখনো মাটিতে পড়িনি, কে যেন ধরে রেখেছে। চোখ মেলে তাকিয়ে দেখলাম এক সুদর্শন যুবক আমায় ধরে রেখেছে। চোখে তার সানগ্লাস, আমার দিকেই তাকিয়ে আছে বোধহয়। হঠাৎ পাশে তাকিয়ে দেখি ক্যাম্পাসের অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। এই যে মিস, আপনি কি দেখে চলতে পারেন না? না দেখলে চোখে চশমা লাগান, নাইলে আপনি এভাবে ধাক্কা দিয়ে যে কারো কোমর ভেঙে দিতে পারেন। আর আজ আমি না ধরলে আপনার কোমরটা ভাঙতো। এই বলে ছেলেটি এক শয়তানি হাসি দিল। কিন্তু তার পাশে দাঁড়ানো কয়েকটি ছেলে কিটকিটিয়ে হেসে উঠল, যেন এখানে সার্কাস চলছে। দেখেন মিস্টার, যেই হন আপনি, আমি যথেষ্ট ভালো দেখি। চোখে দেখেন না তো আপনি? এই সকালবেলা মাথার উপর রোদ না থাকাকালীন আপনি চোখে সানগ্লাস দিয়ে রেখেছেন। আপনার জন্য আজ আমার কোমর ভাঙতো। দেখুন মিস, আপনার সাথে অযথা তর্ক করার সময় নেই। আমার হাতে আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। এই চল তোরা আমার সাথে। এই বলে ছেলেটি পাশ কাটিয়ে চলে গেল গেটের বাইরে। আমার ভীষণ রাগ উঠতে লাগলো। আমার সাথে আজ পর্যন্ত কেউ এভাবে কথা বলেনি। নিজে নিজেই বকবক করতে করতে ক্লাসের দিকে পা বাড়ালাম। রিয়া পেছন থেকে বলল, এই নীরা, দোষটা কিন্তু তোরে ছিল। তুই সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে কথা বলতে বলতে ক্যাম্পাসে ঢুকেছিস। এই তুই বেশি ওই অশুভ লোকটার পক্ষ নিয়ে কথা বলবি না। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তার ন্যূনতম ধারণা নেই ওই লোকটার। আর তোর দিকে যেহেতু তাকিয়েছি, তাহলে দোষ তোর, আমার না। তুই ছিলি বলেই তোর দিকে তাকিয়ে কথা বলেছি। যাক বাবা, দোষ এখন আমার হয়ে গেল। ওই লোকটা ঠিকই বলেছে, তোর চোখে চশমা লাগাতে হবে। আচ্ছা, তুই চশমা লাগালে দেখতে কেমন লাগতে পারে তোকে বলতো? সবাই তোকে তখন চার চোখ বলে ডাকবে। এই বলে রিয়া একেধারে হাসতে লাগলো। কথা বলতে বলতে আমরা ক্লাসে এসে সিটে বসলাম। ঠিক তখনই একটি মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হাই, আমি প্রিয়া। আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? ফেসবুকেও আমি অজানা মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাদের সাথে বন্ধুত্ব করি। কথা বলতে বলতে একসময় তারা আমার অনেক আপন হয়ে ওঠে। অজানা কারোর সাথে কথা বলে তাকে আপন কেউ বানিয়ে নেওয়াই এক আলাদা ভালো লাগা কাজ করে। আর কলেজে তো একই ক্লাসে পড়ি, বন্ধু তো করাই যায়। হ্যাঁ, অবশ্যই হতে পারি। আমি নীরা, আর ও আমার বেস্ট ফ্রেন্ড রিয়া। আচ্ছা, তুমি যে কিছুক্ষণ আগে একটি ছেলের সাথে ধাক্কা খেলে, তাকে চিনো না তুমি? না, কে সে? উনি আমাদের ভার্সিটির ক্রাশ, নিহান চৌধুরী। ভার্সিটির সবাই নিহান বলতেই পাগল। ভার্সিটির পলিটিক্যাল লিডার উনি, মাস্টার্সের ছাত্র। বেশ মেধাবী, অনেক পলিটিক্স লেখাপড়া একসাথেই হ্যান্ডেল করে। তুমি কিভাবে এত কিছু জানো? ভার্সিটির ক্রাশ বলে কথা, না জানলে হয়। তাছাড়া উনি তো আমারও ক্রাশ। আচ্ছা থাকো তোমার ক্রাশকে নিয়ে, এক্ষুনি স্যার এসে পড়বে। বসে পড়ো, পরে কথা হবে। ক্লাস শেষে বের হওয়ার কিছুক্ষণ পর আবার ওই ছোট্ট ছেলেটি এসে তাজা বেলি ফুলের মালা হাতে দিয়ে দৌড়ে চলে গেল। আমি চুপ করে তাকিয়ে রইলাম তার যাওয়ার পথে। বেলি ফুলের মালা আমার অনেক পছন্দের,
তাই ফুলটি না ফেলে আমার কাছেই রেখে দেই। অন্য কেউ হলে কখনই তা ফেলে দিত। নীরা, আজও ছেলেটি তোকে বেলি ফুলের মালা দিয়ে গেল, আর আমরা এখনো জানতেই পারলাম না ছেলেটিকে। যেই হোক, এটুকু নিশ্চিত যে ছেলেটি তোকে ভালোবাসে। কি আজে বাজে বকছিস তুই রিয়া? সব সময় একটু বেশি বুঝিস তুই। কি গো নীরা ম্যাডাম, কোনো লাভ সাবের কেস নাকি? এই বেলি ফুলের মালার রহস্য কি? আমি বলি, প্রিয়া শোন, কলেজের প্রথম দিনের পর থেকেই কে যেন নীরাকে এই বেলি ফুলের মালা পাঠায়। তার এই মজনুকে আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। পাবোই বা কিভাবে? কিছুই তো আমরা জানি না ওর ব্যাপারে। ও, এই কাহিনী। আরে নীরা দেখো, হয়তো তোমার মজনু এখনই তোমার দিকেই তাকিয়ে আছে। প্রিয়ার কথা শুনে নড়ে চড়ে দাঁড়ালাম আমি। দেখ, তোরা এসব বলা বন্ধ করবি, না হলে কিন্তু আমি তোদেরকে রেখে এক্ষুনি চলে যাব। আমার খিদা পেয়েছে, চল ক্যান্টিনে যেয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চল। এই প্রিয়া, তুইও চল আমাদের সাথে। হ্যাঁ আসছি, চলো। ক্যান্টিনে যেয়ে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হলো আমার। মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে। পাশে ফিরে তাকালাম, না, কেউ নেই। সেদিকে পাত্তা না দিয়ে আমরা যে কর্নারে টেবিলে বসলাম, হঠাৎ সামনে তাকিয়ে দেখলাম সকালের ওই ছেলেটি যার সাথে ধাক্কা খেলাম, সে এখনো দেখেনি আমায়। তার পাশের জন তার কানে কি যেন বলাতে সে আমার দিকে চোখ তুলে তাকালো। তাকিয়েই আবার ওই শয়তানি হাসিটা দিল। রাগে আমার সারা শরীর জ্বলে উঠল। আমি তার টেবিলের সামনে যেয়ে বললাম, কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন কেন? এই যে মিস, আমি হাসবো না কাঁদবো তাকে আপনাকে জিজ্ঞাসা করবো নাকি? আর আমি কখন আপনার দিকে তাকিয়ে হাসলাম? এই যে 2 মিনিট আগেই আপনি আমায় দেখে হাসলেন। প্রমাণ কি যে আমি আপনার দিকে তাকিয়ে হাসছি? প্রমাণ আমি নিজেই আপনাকে হাসতে দেখেছি। তার মানে তুমি আমার দিকে তাকিয়েছিলে, রাইট? তার কথা শুনে একটু দমিয়ে গেলাম আমি। তখনই তার পাশ থেকে একটি মেয়ে বলে উঠল, এই মেয়ে, নাম কি তোমার? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? কি নাম তোমার, বলো। তার ধমক শুনে একটু দমে গেলাম আমি উপরে উপরে যতই সাহসিকতা দেখাই না কেন, ভিতরে একটু ভীতু টাইপের। আমি কাপা কাপা কণ্ঠে বললাম, নীরা নাম আমার। কোন ইয়ারে পড়ো তুমি? অনার্স প্রথম বর্ষে। এই, তুমি এইটুকু মেয়ে হয়ে নিহানের সাথে উঁচু গলায় কথা বলো? নেহাত মেয়ে বলে বেঁচে গেলে, না হলে কি হাল যে তোমার হতো তা তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক তখনই উনি মেয়েটিকে চুপ করিয়ে বললেন, উফ রিনি, কি যে শুরু করছিস তুই? থাম, এবার বাচ্চা একটা মেয়ে, তার উপর চোখে ঠিক মতো দেখে না, তুই তার লাগছিস? এই বলে উনিও তার বন্ধুরা সবাই হাসতে লাগলো। আমার আবারও অনেক রাগ উঠতে লাগলো। মনে মনে তাকে শায়েস্তা করার কথা ভাবছি। তোমাকে তো আমি দেখে নেব, সোনার চান্দু। ওইখানে আর দাঁড়িয়ে না থেকে রিয়া প্রিয়াকে নিয়ে চলে আসলাম। মনটাই আজ খারাপ হয়ে গেল, তাই আর ক্লাস না করে বাড়িতে চলে আসলাম। সেই লম্বা একটা শাওয়ার নিয়ে খাটে শুয়ে পড়লাম। ঠিক তখনই টেবিলে আমার ব্যাগের দিকে নজর পড়ল, আর বেলি ফুলের কথা মনে পড়ল। উঠে ব্যাগ থেকে বেলি ফুলটি নিয়ে আবার শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, কে হতে পারে ওই ছেলেটি? আমাদের ভার্সিটিরই কেউ? তার নিঃসন্দেহে, কিন্তু কে? আদৌ কি তার দেখা পাবো? রাতে ঘুমানোর সময় একটি কল আসলো। প্রতিদিনই এই নাম্বার থেকে কল আসে। জানি না কে। কল দিয়ে কিছুই বলে না, শুধু কয়েক সেকেন্ড চুপ থেকে কল কেটে দেয়। প্রথম প্রথম একটু বিরক্ত হলেও কেন যেন এখন আর বিরক্ত লাগে না। মনের অজান্তেই প্রতি রাতে এই কলটির অপেক্ষায় থাকি। এত কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। এই নীরা, ভার্সিটিতে যাবি না? অনেক লেট হয়ে গেল, দেখ কয়টা বাজে, উঠে পড় জলদি। মায়ের ডাকে ধরফরিয়ে ঘুম থেকে উঠলাম আমি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অলরেডি 8টা বাজে। 9টায় ক্লাস আমার। তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়ে ভার্সিটির জন্য রওনা দিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি রিয়ার কতগুলো কল। তাকে কল ব্যাক করার সময় নেই, ক্যাম্পাসে যেই কল করব। 9টা বাজার 15 মিনিট আগে ক্যাম্পাসে যেই পৌঁছালাম,
যে দেখি রিয়া আর প্রিয়া বাইরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ওদের কাছে গেলাম। সরি, অনেক লেট হয়ে গেল আজকে। চল আর লেট না করে ক্লাসে যাই। গেটের ভিতরে ঢুকে ডান পাশে তাকিয়ে দেখি ভার্সিটির ক্রাশ নিহান চৌধুরী ও তার বন্ধুরা পার্কিংয়ের জায়গায় দাঁড়িয়ে আছে। তার উপর তার ওই মেয়ে বন্ধুটা একদম তার গায়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে। এদের থেকে চোখ সরিয়ে সামনে পা বাড়ালাম। ঠিক তখনই নিহানের বন্ধুদের মধ্যে একজন নাম ধরে ডাক দিল। এই যে মিস নীরা ও তার টিম, এইদিকে আসো। আমরা সবাই তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। নিহান তখনও রেনির সাথে কথা বলায় ব্যস্ত। জি ভাইয়া বলেন, কোনো প্রয়োজন? প্রয়োজন তো বটেই, ভার্সিটির নিউ কমার্স তোমরা, তোমাদের রেগ না দিলে কি হয়? র্যাগের কথা শুনে গা কেঁপে উঠল। শুনেছি সিনিয়ররা অনেক কঠিন র্যাগ দেয় নাকি। এতদিন তো ঠিকই ছিল, আজ হঠাৎ র্যাগ দিতে আসলো কেন? এইসব মনে ভাবতে লাগলাম। তখন নিহান বলে উঠলেন, থাক না আকাশ, এই পিচিকে তুই কি র্যাগ দিবি? দেখ না, র্যাগের নাম শুনতেই ওর হাঁটু কাঁপতে শুরু করেছে। আমিও আমার রাগ সঞ্চয় করতে না পেরে বললাম, কি করতে হবে বলেন, আমি তা করতে রাজি আছি। আমার কথা শুনে নিহান মিটিমিটি করে হাসছে। আমি সেই দিকে ভুরুক্ষেপ না করে আবার বললাম, কি করতে হবে জলদি বলেন, আমাদের ক্লাস আছে, আপনাদের মতো এখানে আজাইরা বসে আড্ডা দেই না। আমার কথা শুনে প্রিয়া বলল, নীরা তুই চুপ কর বোন, এইভাবে কথা বললে দেখবি তোকে কোনো কঠিন জিনিস করতে বলবে যা তুই না করতে পারিস। প্রিয়ার কথা কানে তুললাম না আমি। ওদের দিকে তাকাতেই তার আরেক বন্ধু নাম রিজবি, সে বলল, তোমাকে ওই যে একটি ছেলে দেখছো না ব্লু শার্ট পরা, তাকে যে প্রপোজ করতে হবে এবং তার গালে কিস করতে হবে। কি বলো, পারবে? তার কথা শুনে আমি কিছুটা ভরকে গেলাম। নজর দিলাম নিহানের উপর। হঠাৎ সে তার চোখ মুখ শক্ত করে রিজবিকে বলল, এতই যখন প্রপোজ কিস করার শখ, তাহলে আমাকে করো, দেখি কত রং তোমার মনে। নিহানের কথা শুনে আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। তার বন্ধুদেরও একটার চোখ কপালে। বলছি কি নিহান, কিছুক্ষণ আগের কথা। নিহান চোখ মুখ শক্ত করে রিজবিকে এসব বন্ধ করে আমাদের যেতে বলল। আমি জিদ দেখিয়ে বললাম, আমি তাকে প্রপোজ আর কিস করতে রাজি আছি। আমার কথা শুনে নিহানের চোখ রাগে একদম আগুনের গোলার মতো হয়ে গেল। আমি বুঝলাম না তার এমন রিয়াক্ট করার কারণ কি, তা অবশ্য কয়েক মাস পর জানতে পেরেছি। আচ্ছা, এখনকার কথা বলি। নিহান রেগে গিয়ে উপরের ওই কথাটি বলল। তার এই কথায় একটু আশ্চর্য হলেও তাকে পাত্তা না দিয়ে আমি সেই ছেলেটিকে প্রপোজ করার সিদ্ধান্ত নিলাম। এই নিহান নামের ছেলেটির কাছে আমি কিছুতেই হার মানতে পারবো না। তার কথা উপেক্ষা করে আমি সিধা ওই ছেলের সামনে যেয়ে তাকে ডাক দিলাম, এই যে মিস্টার, তুমি কি আমার মন খারাপের দিনের ঠোঁটের কোণে এক চিলতি হাসির কারণ হবে প্রিয়? কারণে অকারণে হাজারো বারণে ভালোবাসি তোমায় প্রিয়, জীবনের প্রতিটি স্মরণে। তাকে ডাক দিয়ে মনে যা আসলো তা বলে প্রপোজ করে ফেললাম। ও সাথে তার ডান গালে আলতো করে চুমু দিয়ে দিলাম। ছেলেটির দিকে তাকিয়ে দেখলাম সে ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় তার চোখগুলা এক্ষুনি বের হয়ে যাবে। আশেপাশে তাকিয়ে দেখি ক্যাম্পাসের সবাই তাকিয়ে আছে এই দিকে। না বাবা, এখানে আর থাকা যাবে না, কেটে পড়ি নীরা জলদি। ছেলেটি যখন কিছু বলতে যাবে তখন তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, সরি ভাইয়া, আসলে এইটা র্যাগ হিসেবে ওই ভাইয়া আমাকে করতে বলছিল, আমি শুধু তাই করেছি, কিছু মনে করবেন না প্লিজ। আই অ্যাপোলোজাইজ টু ইউ। কথা বলার সময় তাদের দিকে আঙুল তুলে তাদেরকে দেখিয়ে দিয়ে আমি এক ভোর দৌড় দিয়ে সেখান থেকে চলে আসলাম। আমার পিছু পিছু রিয়া আর প্রিয়াও চলে আসলো। এক দৌড়ে ক্লাসের সামনে এসে দাঁড়ালাম। পিছন থেকে প্রিয়া এসে বলল, এই কাজটা কেন করতে গেলি তুই? তোকে তো নিহান ভাইয়া বারণ করেছিল, তাও তুই জেদ দেখিয়ে কাজটা করলি। এখন যদি নিহান ভাইয়া রেগে গিয়ে কিছু যদি করে তখন কি করবি? আর ওই ছেলেটি যদি তোর পিছু নেয় তখন? ওহ প্রিয়া, ডোন্ট থিঙ্ক সো মাচ অ্যাবাউট ইট, ইটস এ ওয়ান কাইন্ড অফ ডিয়ার। তারা আমার সাহস দেখার জন্য করতে বলেছে, তাই করেছি। যদিও একটু অস্বস্তি লেগেছে, কিন্তু কিছু করার নেই। আমি ওই নিহানের সামনে ছুটোতে পারবো না।
কিভাবে বলে প্রপোজ করলে যেন তাকে করি। তাও নীরা, তোর একবার ভাবা উচিত ছিল। আচ্ছা, এসব ভাবা বাদ দিয়ে দয়া করে ক্লাস করতে চলেন আপনারা। একসাথে হেসে আমরা ক্লাসে এসে বসলাম। একটানা 3টা ক্লাস করে ক্লাসরুম থেকে বের হয়ে ক্যাম্পাসের বটতলায় এসে বসে আড্ডা দিতে লাগলাম। ঠিক তখনই ওই ছোট ছেলেটি এসে প্রতিদিনকার মতো বেলি ফুলের মালাটি আমার হাতে দিয়ে চলে গেল, কিন্তু বেলি ফুলের উপর রক্তের ছিটা দেখতে পেলাম। রক্ত দেখার সাথে সাথে আমার বুক ধক করে উঠল। আজ দেখেই ছাড়বো কে এই ছেলে, এত লুকোচুরি কেন খেলছে। যা বলার সামনে এসে বলুক। ছেলেটিকে ফলো করতে করতে গেটের বাইরে যেয়ে দেখলাম ছেলেটি একটি ব্ল্যাক কালারের গাড়ির সাথে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। মুখ দেখার চেষ্টা করেও ব্যর্থ হলাম। ছেলেটি সরার সাথে সাথেই গাড়িটি তার গ্লাস উঠিয়ে চলে গেল। হাত মেলে মালাটির দিকে তাকালাম, রক্তগুলো এখনো তাজা। তারপরও কেন যেন মালাটি ফেলতে ইচ্ছে করলো না। রক্তে ভরা এই মালাটি ব্যাগে নিয়ে রাখলাম। আজ আর ক্লাস নেই, তাই বাড়িতে চলে আসলাম। রিয়া অনেক কল দিয়েছে জানার জন্য, কেন এভাবে না বলে চলে আসলাম। তাকে একটু বুঝিয়ে কল রেখে দিলাম। ভালো লাগছে না, আজ কেন যেন মাথা ব্যথা করছে। বারবার রক্তমাখা ওই বেলি ফুলের কথা মনে পড়ছে। রাতে মায়ের ডাকে খেতে গেলাম ডাইনিংয়ে। যেয়ে দেখি আজ সব কিছু আমার পছন্দের রান্না হয়েছে। টেবিলে বাবা আগে থেকেই বসে আছে। বাবা, আজকে কোনো স্পেশাল ডে নাকি যে মা আজ এতগুলো আইটেম রান্না করেছে, তাও আবার আমার পছন্দের? কাহিনী কি বলো? হ্যাঁ, আজকে স্পেশাল, এটা তো শুধু তোর মাই জানে মামুনি, আমাকে তো কিছু বলেনি। বাবার কথা শেষ হতে না হতে মা রান্নাঘর থেকে টেবিলের কাছে এসে তার হাত থেকে আমার প্রিয় চিকেন মশলাটা রাখলো। বাপ বেটি মিলে কি কথা হচ্ছে শুনি একটু। এটা আমার আর আমার মামুনির সিক্রেট, তোমার ওসব শুনতে হবে না মিনা। এই বলে বাবা হাসতে লাগলো, সাথে আমিও যোগ দিলাম। বাবা সবসময় এভাবেই মাকে রাগিয়ে দেয়। তাদের এই খুনসুটি দেখতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি এই ঘরের কে যে আমাকে এত কিছু বলতে হবে? আমি তো এই ঘরের অঘোষিত কাজের মহিলা, বিনা বেতনে তোমাদের পিছনে খেটে মরি। শুরু হয়ে গেল মায়ের রোজকার ডায়লগ। আমি আর বাবা আর কিছু না বলে খাওয়া শুরু করে দিলাম। মা বসলো সাথে। খেতে খেতে মা হঠাৎ বলে উঠল, শুননিরু, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ মা, বলো, কি বলবে? শোন, তোর জন্য একটি বিয়ের সম্বন্ধ এসেছে। তোর ছোট খালা নিয়ে এসেছে। তার ননদের ছেলের জন্য তোকে চাই সে। ছেলে আমেরিকাতে থাকে পরিবার সহ, ওইখানে তাদের ফ্যামিলি বিজনেস। ছেলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। মায়ের কথা শুনে খাবার আমার গলায় আটকে নাকে মুখে উঠে গেল। মা দেখো, আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমাকে অন্তত অনার্সটা কমপ্লিট করতে দাও, তারপর বিয়ের কথা ভাবা যাবে। আর এইটাই আমার শেষ কথা মা, এই বিষয়ে আমি আর কথা শুনতে চাই না। এই বলে আমি খাবার রেখে হাত ধুয়ে আমার রুমে চলে আসলাম। রাগে আমার গা কাঁপছে। মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে বজ্রপাত ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কয়েক ফোঁটা বৃষ্টি হাতে জমিয়ে মুখে ছুড়লাম। বৃষ্টির পানিতে হাত ভেজানোর মজাই আলাদা। হঠাৎ মোবাইলটা নিয়ে দেখলাম আজ আর ওই নাম্বার থেকে কল আসেনি। সেদিকে খেয়াল না দিয়ে কলেজের কথা ভাবতে লাগলাম। আজ নিহান হঠাৎ করে এত রেগে গেল কেন? কি এমন করেছি আমি যে এত রাখতে হবে? আর ওই লোকটি বা কে যে রোজ নিয়ম করে বেলি ফুলের মালা দিয়ে পাঠায় আমায়? উফ উফ, অত শত আর ভাবতে পারছি না। রুমে এসে শুয়ে আজকের ঘটে যাওয়া কাহিনী ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে আসলো বুঝতেই পারিনি। মাঝরাতে ঘুম ভেঙে গেল মুখের উপর কারো উষ্ণ নিঃশ্বাসে। চোখ মেলে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, কিন্তু গা এখনো ছমছম করছে। কেউ তো ছিল। হঠাৎ চোখ পড়ল বারান্দার দরজায়। হায়, আমি তো দরজাই বন্ধ করিনি। জলদি উঠে বারান্দায় যেয়ে বাইরে তাকিয়ে দেখি আমার বাগানের আম গাছের নিচে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। আবছাভাবে দেখা যাচ্ছে তাকে। ভয়ে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমার বারান্দার গ্রিল নেই, এখান দিয়ে যে কেউ
অনায়াসে আমার রুমে ঢুকতে পারবে। তাই আমি কখনো বারান্দার দরজা খুলে ঘুমাই না। আজ যে কীভাবে কি হলো মনেই নেই। বাইরে এখন অনেক বৃষ্টি হচ্ছে। ওইসব ভাবা বাদ দিয়ে রুমে যেয়ে আবার ঘুম দিলাম। সকালে কলেজে যেতে হবে, দেরি করা যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির পর বাইরের প্রকৃতি কি স্নিগ্ধ ও সতেজ লাগছে। একটা ঠান্ডা আবহাওয়া বিরাজমান। বাগানের ফুলগুলো যেন নতুন করে বৃষ্টির ছোঁয়ায় নিজেদের প্রাণ ফিরে পেল। আজ সকালে টাইম মতো উঠে নাস্তার জন্য টেবিলে যেয়ে হাজির হলাম। মা, আমাকে নাস্তা দাও তাড়াতাড়ি, না হলে আজ আবার লেট হবে। আচ্ছা আনছি। আজ তোর পছন্দের নাস্তা পরোটা উইথ গরুর মাংস করেছি। ও মা, ইউ আর টু গুড। এই এক জিনিস যা আমি সকাল বিকাল সন্ধ্যা 3 বেলায় খেতে পারবো। আরে থাম থাম পাজি মেয়ে, সব আদর কি একদিনই দিয়ে দিবি? এবার খেতে বস জলদি। আমি চটজলদি খাবার শেষ করে মাঠ থেকে বিদায় নিয়ে কলেজে চলে আসলাম। রিয়া ও প্রিয়া আজ কলেজে আসেনি, আমি একাই এসেছি। ক্লাস শেষ করার পর যখন আমি ক্যান্টিনে যাওয়ার জন্য পা বাড়ালাম, তখন পিছন থেকে এই যে মিস হোয়াইট ড্রেস বলে কেউ ডেকে উঠল। আজ আমি সাদা রঙের জামা পরেছি। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম ছেলেটি আর কেউ না, যাকে আমি প্রপোজ ও কিস করেছিলাম সে। উনি কেন আমাকে ডাক দিল? বকাঝকা করবে নাকি? জি ভাইয়া, বলেন কেন ডেকেছেন? হাই, আমি রিদান। কাল যাকে আপনি প্রপোজ করেছেন, আর সাথে একটি চুমু। এই মুহূর্তে আমি চরম লজ্জা পেলাম, সব ওই নিহান আর তার গ্যাংয়ের জন্য। চিনতে পেরেছি ভাইয়া, ক্ষমা করে দিবেন। আসলে কথাটা সম্পূর্ণ করতে যাব তার আগেই উনি বললেন, হ্যাঁ জানি, রেক ছিল ওটা। আর যারা আপনাকে এই কাজ করতে বলেছে ওরা আগে অনেকেরই সাথেই এমন করেছে। একদম বাজে একটা গ্রুপ, আমার ক্লাসমেট ওরা। আমি ওনার কথা শুনে কি বলবো বুঝতে পারলাম না। আচ্ছা, অনেক কথাই তো হলো, কিন্তু তোমার নামটাই তো জানতে পারলাম না। কী নাম তোমার? ইনায়েত আহমেদ নীরা, সবাই নীরা বলেই ডাকে। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। আমরা কি বন্ধু হতে পারি? এই বলে উনি তার হাত বাড়ালেন। আমি বন্ধুত্ব করব কি না ভেবে আমতা করে কিছু বলতে যাব, তখনই রিদান বললেন, এত ভাবছো কেন? শুধু বন্ধুই তো, আর তো কিছু হতে বলিনি। এই বলে আমার হাতে হাত মিলালো। আমিও হাসি মুখে হাত মিলালাম। হঠাৎ করে এক ঝড়ো হাওয়া আমার চুলগুলো সামনে চলে আসলো, আর তখনই রিদান তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল। তার এই অদ্ভুত কাণ্ডে আমি একটু বিচলিত হয়ে গেলাম। তখনই রিদান বলল, সরি, আমার হাত অটোমেটিক্যালি চলে গেল তোমার চুল ঠিক করার জন্য। সরি। এই বলে সে দ্রুত ওই স্থান ত্যাগ করলো। এতক্ষণ যে কেউ একজন আমাদের কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে এসব দেখছিল তা আমরা কেউই খেয়াল করিনি। যখন আবার ক্যান্টিনে যেতে লাগলাম, তখনই হঠাৎ করে কেউ আমার মুখ বন্ধ করে আমায় এক বন্ধ রুমে টেনে নিয়ে গেল। কে আপনি? এইটা বলে পিছনে তাকিয়ে দেখি নিহান দাঁড়িয়ে আছে। তার মানে উনি এভাবে আমাকে সকলের সামনে থেকে টেনে নিয়ে এসেছে। রাগটা আর সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম, সমস্যা কি আপনার? এইভাবে সকলের সামনে থেকে আমাকে টেনে নিয়ে এসেছেন কেন? আমার কথা শুনে উনি ঠিক আমার এক আঙুলের দূরত্ব রেখে আমার সামনে দাঁড়ালেন। তার জোরে জোরে নেওয়া নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি আমি। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়েছিল। এত রেগে গেলেন কেন উনি? কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, দেখুন, সরে দাঁড়ান আপনি। এইভাবে আপনাকে আর আমাকে বন্ধ একটি রুমে দেখলে লোক কি ভাবতে পারে তার ন্যূনতম ধারণা আপনার আছে? এই বলে ওনাকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে উনি আমার হাত ধরে টেনে একদম তার বুকের সাথে মিশিয়ে বলে ফেললেন। এক হাত আমার কোমরে, আরেক হাত দিয়ে আমার চুলগুলো পিছনে গুজে দিলেন। হাত তার প্রচণ্ড গরম, চোখ দুটিও লাল। জ্বর নাকি ওনার?
এমনভাবে চুলগুলো টেনে নিলেন, খুব ব্যথা পেলাম। তাতে ব্যথায় আহ করে উঠলাম। ঠিক তখনই উনি মুখ খুললেন। রিদান যখন তোমার হাত আর চুল ধরলো তখন কেউ কিছু মনে করবে না। আমি ধরলে দুনিয়ার মানুষ নানান কিছু ভাববে, তাই না? খুব শান্ত স্বরে কথাটি বললেন উনি। তার কথা শুনে আমি চমকে গেলাম। দেখতে বোঝা যাচ্ছে উনি রেগে আছেন, কিন্তু এত ঠান্ডা স্বরে কথা বলছেন কিভাবে? আর কখনো তুমি ওই রিদানের সাথে কথা বলবে না। আর কোন হাত ছুঁয়েছে ও তোমার? এই ডান হাত, তাই না? এই বলে উনি আমার ডান হাত প্রচণ্ড জোরে ডলতে লাগলেন। মনে হয় হাতের চামড়াই চলে যাবে। প্রচুর জ্বালা পোড়া করছে। ব্যথায় আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। হঠাৎ অনুভব করলাম হাত কেমন ভিজে ভিজে লাগছে। তাকিয়ে দেখি তার হাতে ব্যান্ডেজ, আর আমার হাত ডলার কারণে ওনার কাটা হাত থেকে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে আমি ভয় পেয়ে গেলাম। কাপা স্বরে ওনাকে বললাম, দেখুন আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে। নিহানের ওইদিকে কোনো খেয়ালই নেই, সে তার কাজ করেই যাচ্ছে। হঠাৎ থেমে যে আমার চোখের দিকে তাকালেন, আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আর যেন এমন না হয়। যাওয়ার আগে উনি আমার হাত থেকে তার রক্ত মুছে আমার হাতে একটি চুমু দিয়ে মুচকি এসে চলে গেলেন। আমি তার যাওয়ার পথে অবাক হয়ে চেয়ে রইলাম। হঠাৎ কেউ একজন রুমে ঢুকে। দরজা খুলে নিহানের বন্ধু রিনি ও আকাশ ভিতরে ঢুকে আসলো। তারা হয়তো ভাবছে এই মেয়ে এখানে কি করে। তারা আমার দিকে প্রশ্নতীত চোখে তাকিয়ে আছে। তখনই রিনি বলল, এই মেয়ে, তুমি এখানে কি করছো? এই এরিয়াতে সিনিয়রদের জানো না তুমি? আহ রিনি, থাম তো। কি হয়েছে যে সে এখানে এসেছে? এই রুম তো আর আমাদের পার্সোনাল রুম না, ভার্সিটিরই। আর নীরা এই ভার্সিটিরই স্টুডেন্ট। আকাশের কথা শুনে রিনি মুখ কালো করে ফেলল। জবাবে সে এমন ভঙ্গি করলো যেন আকাশের কথায় অনেক বিরক্ত হচ্ছে। আচ্ছা, তুমি বললে না তো এখানে হঠাৎ কি করে? কোনো কাজ ছিল? নিহানের কথা ওদেরকে বলা যাবে না, কি না কি মনে করে বসে। তাই কথা কাটিয়ে বললাম, আসলে ভাইয়া আমি এই দিকটা ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে এই রুমে চলে আসলাম। সরি, আমি এখন চলে যাচ্ছি। বলে ওদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। এমনিতেই ওই নিহান প্যাচার কারণে মেজাজ চরম খারাপ হয়ে আছে। তার উপর তাদের এই ইনকোয়ারি, উফ বাবা। গেট দিয়ে বের হওয়ার সময় আবারও ছেলেটি বেলি ফুল নিয়ে আসলো, কিন্তু আজ রাগের চোটে ছুঁড়ে ফেলে দিলাম ফুলটি, যে কারোর পায়ের কাছে নিচে পড়ল। চোখ তুলে দেখলাম সে আর কেউ না, নিহান। কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। হয়তো নিহান কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার বন্ধু রিজভি এসে তাকে তাড়া দিয়ে নিয়ে গেল। ওদের যাওয়ার পর পার্কিংয়ের দিকে নিহানের গাড়ির দিকে নজর পড়ল। যতটুকু জানি নিহান তার গাড়ি দিয়েই চলাফেরা করে। রাগটা আবার মাথায় চড়া হলো। ক্যান্টিনে যেয়ে একটা জুস আর সসের বোতল কিনে নিহানের ড্রাইভিং সিটে একদম ঢেলে দিলাম। লে বেটা, আব আয়েগা মজা। আমায় জ্বালানো, এবার দেখি কি করিস তুই। আহ, কি যে শান্তি। এই বলে পিছনে ফিরে দেখি নিহান আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার? এইভাবে একা একা দাঁড়িয়ে কথা বলছো কেন? এই বলে হাসতে লাগলো। হাসতে হাসতেই তার নজর তার গাড়ির ভিতরে গেল। দেখলো কি বাজে অবস্থা হয়ে আছে সিট। রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালেই আমি কিছু না বলে এক দৌড়ে গেটের বাইরে চলে আসলাম। যাক বাবা, বাঁচা গেল। না জানি পরে আবার কি করে। এই মেঘলা দিনে একলা করে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গেয়ে যাচ্ছি। আজ রাতেও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই অন্ধকার রাতে কিছু দেখা না গেলেও বাইরের দিকে তাকিয়ে থাকতে ভালো। বৃষ্টিকে কেন যেন
আমার অনেক আপন মনে হয়। বৃষ্টি হলেই আমার সকল মন খারাপ এক নিমিষেই ভালো হয়ে যায়। রিয়া বলে বৃষ্টি নাকি আমার মন খারাপের ঔষধ। হঠাৎ হাতের মোবাইলটি বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করে কানে দেওয়ার পর অপর পাশ থেকে কেউ একজন গান গেয়ে উঠল। আশ্চর্য বিষয় হলো, আমি এতক্ষণ যেই গানটি গাচ্ছিলাম অপর পাশ থেকেও ওই একই গান গাচ্ছে। কি মন জুড়িয়ে যাওয়া মধুর কণ্ঠ তার। আমি হ্যালো হ্যালো বলতে লাগলাম, কিন্তু অপর পাশ থেকে কোনো আওয়াজ আসছে না। এখন হঠাৎ চুপ হয়ে গেল। কণ্ঠটি তার কয়েক সেকেন্ড পরেই কল কেটে দিল মধুর কণ্ঠধারী লোকটি। কে হতে পারে এই লোক? কি উদ্দেশ্য তার? এইসব আর না ভেবে শুয়ে পড়লাম। এরপর 2 দিন ধরে আমি ভার্সিটিতে যাইনি। বলতে গেলে ভয়ে যাইনি। ওই দিনের জন্য নিহান না জানি কি শাস্তি দেয় আমায়, এই ভয়ে। ওহ নীরা, গাধি একটা! তুই কেন যে তার সাথে পাঙ্গা নিতে গেলি এখন বোঝ। ইউ ইডিয়েট, ডাফার! নিজেই বকতে শুরু করলাম। 2 দিন পর আমি, প্রিয়া আর রিয়া 3 জনে একসাথে কলেজে গেলাম। ক্লাস শেষে আমরা বটতলায় বসে একে অপরকে নিয়ে হাসি ঠাট্টা করছিলাম। ওই দিন প্রিয়া কলেজে আসেনি, কারণ তাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। এই নিয়ে কথা বলছিলাম। দেখে নিস প্রিয়া, তোর বর তোকে দিয়ে সব কাজ করাবে ঘরের। তার চাকরানি হয়ে থাকবি তুই। মোটেও আমার বর এমন হবে না, হবে তো তোর বর। আমি বিয়েই করব না কখনো। বললেই হলো নাকি? তুই বিয়ে করতে না চাইলে তোর হবু বর তোকে উঠিয়ে নিয়ে যেয়ে বিয়ে করবে। মিলিয়ে নিস আমার কথা। এই বলে রিয়া ও প্রিয়া একজন আরেকজনের উপর ঢলে পড়ে হাসতে লাগলো। কলেজে এসে আরেকটি ঘটনা শুনলাম। কে যেন রিদানের হাত ভেঙে দিয়েছে। কয়েকজন লোক মিলে নাকি তাকে মেরে তার হাত ভেঙে চলে গেছে। আমার হঠাৎ নিহানের কথা মনে পড়ল। সে করেনি তো এমনটা? পরে আবার নিজেই বুঝিয়ে বললাম, নিহান কেন এমন করবে? তার রিদানের সাথে কি শত্রুতা? এসব ভাবতে ভাবতেই নজর পড়ল আমাদের দিকে এগিয়ে আসা ওই ছোট ছেলেটি এসে বেলি ফুলের মালা দিয়ে দৌড়ে চলে গেল। আজ একটি জায়গায় 2টি বেলি ফুলের মালা একসাথে করে আজ নতুন করে সংযুক্ত হলো। চিরকুটে গোটা গোটা কয়েক অক্ষরে লেখা। তুমি কি জানো রাগ করলে তোমার কতটা সুন্দর লাগে? কেউ কি কখনো বলেছে তোমাকে? না থাক, কারো বলার প্রয়োজন নেই। আমার থেকেই না হয় এই কথাটা শোনো। রাগ করলে যখন তোমার ঠোঁট দুটি কাঁপতে থাকে, মায়াবী চোখে পিট করে তাকাও, তখন তোমায় দেখতে যে এতটা আবেদনময়ী লাগে তা তোমায় বলে বোঝাতে পারবো না। ইস, একদম বুকের বাপাশে যে লাগে। যখন রেগে কথা বলো তখন তোমার নাক ও গালটা টমেটোর মতো লাল হয়ে যায়। তখন ইচ্ছে করে একদম খেয়ে না থাক, নাই বললে তুমি লজ্জা পাবে অনেক। আর তোমার ওই লজ্জামাখা মুখ আমি দেখতে পাবো না, তা তো হতে পারে না। তাই এখন আর আমার কথাটা সম্পূর্ণ করলাম না। যখন তোমার সম্মুখীন হব তখন না হয় বলবো। আর আজ বেলি ফুলের মালা 2টি দিয়েছি, কারণ ওই দিনেটা তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে। থাক, ওই দিনের কথা আর মনে নাই বলি। ভালো থেকে প্রিয়, ইতি তোমার অচেনা কেউ। আমার হাত থেকে চিরকুটটা নিয়ে প্রিয়া এতক্ষণ ধরে তার ভিতরে থাকা লেখা আমায় পড়ে শোনাচ্ছিল। এগুলো শুনে আমি একদম কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। থরথর করে আমার হাত কাঁপছে, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। হাতে থাকা বেলি ফুলগুলো পড়ে গেল। পাশ থেকে প্রিয়ার কথা শুনতে পেলাম, এই ছেলে তো পুরাই মজনুনিরা, বেশি দিন দূর নেই তুই ওর লাইলা হতে। এই বলেই কিটকিটিয়ে এসে উঠল দুজনে। আমি ওদের কথায় কোনো পাত্তা দিলাম না। আমি তো কিছু ভেবেই পাচ্ছি না আজ পর্যন্ত কেউ আমাকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করেনি।
গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য এতটা কাছেও কেউ আসেনি। কথাটা ভাবতেই আমার নিহানের ওই দিনের করা কাণ্ডটার কথা মনে পড়ল আর ভাবতে লাগলাম। আমার চিন্তা শক্তি একদম শূন্য হয়ে গেল। নিহান নিহান এই চিরকুট বেলি ফুল পাঠায়? তার কিছুক্ষণ পরেই ভাবলাম, না, নিহান কিছুতেই হতে পারে না। ওই বদরাগী অহংকারী অসভ্য লোক কখনোই এতটা রোমান্টিক হতে পারে না। পুরো ভার্সিটির মেয়েরা যার পিছনে পাগল, সে কিনা আমার পিছনে পাগল, এই হতেই পারে না। আমার পাশ থেকে রিয়া ও প্রিয়া তখন থেকে যে বকবক করে যাচ্ছে সেদিকে আমার খেয়ালই নেই। রিয়ার ধাক্কায় ভাবনার জগৎ থেকে বের হয়ে তার দিকে ফিরে তাকালাম। এই নীরা, কোথায় হারিয়ে গেলি? আমরা কখন থেকে বকবক করে যাচ্ছি, তোর কোনো খবরই নেই। কি হলো তোর? এই বলে প্রশ্নতীর চোখে তাকালো আমার দিকে। আমি আমতা করে বললাম, না, কোথাও যাইনি। আর সেই কখন থেকে তোরা কি শুরু করেছিস বলতো? বলেই ওদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে চলে আসলাম। দৌড়ে আসার সময় কার সাথে যেন ধাক্কা খেলাম। পিছু ফিরে আর তাকাইনি, কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারলাম এটা নিহানই ছিল। আমার সমস্ত শরীর ঘেমে নিয়ে একদম একাকার হয়ে আছে। বাড়িতে যেই গোসল করতে ওয়াশরুমে গেলাম, শাওয়ারের নিচে দাঁড়িয়ে আজকের নীল চিরকুটের কথাই শুধু মনে পড়ছে। না, আর ভাবতে পারবো না। এত ভাবতে গেলে খুব শীঘ্রই আমার জন্য পাবনাতে একটা সিট বুক করতে হবে। নিজের কথা শুনে নিজেই হাসতে লাগলাম। গোসল সেরে টাওয়াল দিয়ে চুলগুলো মুছে ছেড়ে দিলাম। কোমরের অনেক নিচ পর্যন্ত চুল আমার। মাঝে মাঝে নিজের চুল দেখে নিজেই ক্র্যাশ খাই। কি পাগলামি করে না, তাই না? এই চুল নিয়েও আমার অনেক স্মৃতি জুড়ে আছে। ছোটবেলা থেকেই আমার চুল অনেক বড় ছিল। একবার আমার ফুফাতো ভাই দুষ্টুমি করে খেলার ছলে আমার এক বেনুনি কেটে দিয়েছিল। তখন আমার সে কি কান্না! কেউই আমার কান্না থামাতে পারেনি। পুরো একদিন ধরে আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কান্নাকাটির কাজ জারি রেখেছি। এর পরের দিনই ভাইয়াকে বেলমাথা দেখেছি আমরা। কে যেন ঘুমের মধ্যে ভাইয়ার মাথায় একদম ন্যাড়া করে দিয়েছে। কি যে খুশি হয়েছিলাম তখন। কান্না থামিয়ে ভাইয়ার পিছু পিছু ঘুরে বেলু বলে খ্যাপানো শুরু করে দিলাম। ওই দিন বিকালে যখন বাগানে আমি একা খেলছিলাম, তখন ফুপির দেবরের ছেলে, মানে আমার কাজিনের কাজিন, সে এসে আমার পিছনে দাঁড়িয়ে বলল, এই পিচ্চি পাখি, এখন খুশি তো? তোমার খুশির জন্যই আমি ফারানের মাথা নেড়া করে দিলাম। আমি তখন অত শত না বুঝে খুশিতে আত্মহারা হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ ভাইয়া, আমাকে এতগুলো খুশি দেওয়ার জন্য। কি পাগলই না ছিলাম তখন। ওই ভাইয়াটার কথা অবশ্য এতটা মনে নেই, তার নামও ভুলে গেছি। শুধু আমার এই চুলের কাহিনীর জন্য তার কথা এখনো মনে আছে। দরজা খোলার শব্দে আমার চিন্তার সমাপ্তি ঘটল। তাকিয়ে দেখলাম আমার ফুফাতো বোন মীরা এসেছে আমাদের বাড়িতে। এসেই আমাকে জাপটে ধরে বলল, কেমন আছো নিরাপু? জানো তোমাকে কতটা মিস করেছি আমি। তুমি তো যাওই না আমাদের বাড়িতে, তাই আমিই চলে আসলাম। তুমি তো আমাকে একটুও মিস করো না, ভালোবাসো না। এই বলে ন্যাকা কান্না শুরু করে দিল। এই থাম থাম, এখনই এতদিনের জমানো সব কথা বলে দিবি নাকি? কিছু তো পরের জন্য বাকি রাখ। আমার কথা শুনে মীরা হাসতে লাগলো, সাথে আমিও যোগ দিলাম। বয়সে আমার 3 বছরের ছোট মীরা এবার এসএসসি দিবে। এই পিচ্চিটার সাথে আমার বেশ সাক্ষাৎই আছে। নিরাপু বলতে পাগল এই মেয়ে। কিছুদিন পর পরই এখানে চলে আসে। আরে নিরাপু, তোমাকে তো একটা সুখবর দেওয়া হয়নি। কি খবর? ফারান ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। হয়েছে বললেও ভুল হবে, নিজের বিয়ে নিজেই ঠিক করেছে। প্রেমের বিয়ে বলে কথা। কি সত্যি ভাইয়ার বিয়ে? আচ্ছা কবে বিয়ে বল? কয়েক বছর পর কোনো কাজিনের বিয়ে অ্যাটেন্ড করব। ইস, আমার তো এক্ষুনি নাচতে ইচ্ছা করছে।
কত মজা হবে বিয়েতে, তাই না? সব কাজিনরা আমরা একসাথে হব। হ্যাঁ নিরাপু, আসলেই অনেক আনন্দ হবে। 15 দিন পরেই ভাইয়ার বিয়ের দিন ঠিক করেছে। এই কয়দিন আমি তোমাদের এখানে বেড়াবো, তারপর তোমায় আমার সাথে করে নিয়ে যাব চট্টগ্রাম। আচ্ছা, এখন নিচে খেতে চল, তোর কথা পরেও শুনতে পারবো। নিচে ফুপা ফুপি আছে নিশ্চয়ই। হ্যাঁ, তারাও এসেছে, না হলে কি আমি এতদূর একা আসি নাকি? তুমিও না বোকার মতো প্রশ্ন করো। আচ্ছা বাচ্চু, আমি বেকার মতো কথা বলি? হ্যাঁ, এই বলে তার কান টান দিলাম। আমরা কথা বলতে বলতেই হল রুমে চলে আসলাম। ফুপা ফুপিকে সালাম দিয়ে খেয়ে দিয়ে আমরা আবার রুমে চলে আসলাম। রাতে আমি আর মীরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন ভো ভো করে আমার ভাইব্রেশনে থাকা মোবাইল কেঁপে কেঁপে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখলাম সেই নাম্বার থেকে কল এসেছে। আজ কল রিসিভ করে মীরা কানে দিয়ে রেখেছে। কয়েক সেকেন্ড পরই কল কেটে দিল অপর পাশ থেকে। মীরা কিছুই বুঝতে পারলো না কি হচ্ছে। আপি, কে ফোন করেছিল? আর আমার কানে কেন দিলে তুমি? এখন না, সময় হয়ে নেক, তারপর বলবো একদিন। এখন শুয়ে পড় জলদি, অনেক রাত হয়েছে। ওই দিনের পর থেকে বেলি ফুলের মালার সাথে নানান রঙের একটি করে চিরকুট ও প্রতিদিন দেওয়া শুরু করেছে। সেই অচেনা কেউ, এখনো এই রহস্য ভেদ করতে পারলাম না কে এগুলো করছে। তারপরও ভার্সিটির ক্রাশ নিহান চৌধুরী তো আছেই। কোন জন্মের শত্রু তার সাথে আমার কি জানে? আমাকে অপমান করা, আমাকে জানানো যেন তার নিত্যদিনের কাজ হয়ে গিয়েছে। আমিও কম না, ইটের জবাব পাথর দিয়ে দেই। কিন্তু আফসোসের বিষয়, পাথরগুলো শেষমেশ আমার মাথায় এসেই পড়ে। এই ছেলের সাথে পারা যায় না, মারাত্মক একদম। তার রূপ যেমন, বুদ্ধিও তেমন। আজ আবার ছেলেটি বেলি ফুলের মালার সাথে একটি হলুদ রঙের চিরকুট দিয়ে গেল। শত চেষ্টা করেও এই ছেলের থেকে কিছু বের করতে পারলাম না। তার উত্তর জানি নাতেই আটকে আছে। চিরকুটটা খুলে পড়তে যাব ঠিক তখনই, এই মেয়ে, তুমি আমার গায়ে হাত দিলে কেন? কি মতলব তোমার, বলো তো? ভুরু কুচকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে নিহান আমার দিকে, সাথে তার বন্ধুগুলো। কিছুক্ষণ আগে চিরকুটটি যখন পড়তে যাব, তখন প্রচণ্ড বাতাসের কারণে চিরকুটটি উড়ে নিহানের শার্টের কলারের পেছনের দিকে গিয়ে আটকে ছিল। ওইটা নেওয়ার জন্য হাত দেওয়ার ফলে ওনার কাঁধে স্পর্শ করে ফেলি, তাই এই কথা বলেছি উনি। দেখেন, আমার কোনো মতলব নেই। আপনার শার্টের কালার আমার চিরকুটের কালার আটকে গেছে, সেটা নেয়ার জন্যই হাত দিয়েছি, না বলে গায়ে হাত দেওয়ার জন্য সরি। দেখি কি চিরকুট বলে আমার হাত থেকে নিহান চিরকুটটি নিয়ে গেল। নিয়ে পড়ার চেষ্টা করতে গেলে আমি ওনার থেকে চিরকুটটি নেয়ার চেষ্টা করি। এই দেখুন, দিয়ে দেন বলছি। কেন এমন করছেন আপনি? কারো ব্যক্তিগত জিনিস দেখা অসভ্যতামি, কিন্তু দিয়ে দেন এটা আমায়। অসভ্যতামি, তাই না? এবার দেখো আসল অসভ্য কি। এই বলে উনি মেলে পড়তে যাবেন, তখনই আমি তার নেয়ার জন্য সামনে হাত বাড়াতেই পায়ের সাথে পা বেঁধে ওনাকে পড়ে গেলাম। উনি মাটিতে আর আমি ঠিক ওনার উপরে। উনি দু হাত দিয়ে আমার পিঠ ও কোমরে ধরে রেখেছেন। চারপাশে কোনো কিছুতেই হুঁশ নেই। আমাদের এক নাগারে একে অপরের দিকে তাকিয়ে আছি। হুঁশ ফিরল রিজি ভাইয়ের ডাকে। এই, তোমরা কি এভাবেই পড়ে থাকবে নাকি উঠবে? চারপাশে তাকিয়ে দেখো, সবাই এদিকেই তাকিয়ে আছে। রিজভি ভাইয়ের কথা শুনে আমি আর নিহান তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। আমি দাঁড়িয়ে আমার জামা কাপড় ঠিক করে নিহানের হাত থেকে আমার চিরকুটটি নিয়ে দৌড় দিয়ে চলে আসলাম। বাড়িতে এসে চুপিসারে রুমে বারান্দায় যেয়ে আরাম করে বসে চিরকুটটা খুললাম। তাতে লেখা ছিল, মায়াবিনী, তোমাকে রোজ এক পলক না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হয় আমি এখানেই মারা যাব। তোমাকে দেখলেই যেন আমার হৃদ স্পন্দন তীব্র গতিতে ছুটে চলে, এতটা যে আমি নিজের হৃদ স্পন্দন নিজে শুনতে পাই। তোমাকে দেখলে যেন আমার চোখের পলক ফেলতেই পারি না।
ওই গানটা আছে না, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, ঠিক তেমনটাই। তোমাকে প্রাণ ভরে দেখার পরও যেন তোমায় দেখার তৃষ্ণা কাটে না। তোমাকে একবার না দেখলে আমার বুকটা খাকা করে। এই শুকনো মরুভূমিতে পানি হয়ে আসা হলো তোমার একটি ঝলক। এটি তোমার অচেনা কেউ। লেখাগুলো পড়ে আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেছে, হৃদস্পন্দন তীব্র গতিতে ছুটে যাচ্ছে। এই কি হচ্ছে আমার সাথে? হঠাৎ হকচকিয়ে গেলাম মীরার ডাকে। এই রে আপু, কি করো তুমি এখানে একা একা বসে? তোমাকে আমি পুরো বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। কই, কিছু করছি না তো, এখানে এমনিতেই বসে আছি, বারান্দায় খুব বাতাস দেখ। এই বলে একটু হাসার চেষ্টা করলাম। আচ্ছা যাই হোক, শোনো, কাল সকালে আমরা চট্টগ্রাম যাব। পরশুই ভাইয়া গায়ে হলুদ, ভুলে গেলে নাকি? এই রে, দেখ আমি একদম ভুলে গেলাম। চল এখনই প্যাকিং করে ফেলি। না না থাক, রাতে গল্প করতে করতে করব। রাতে আমি আর মীরা মিলে গল্প করতে করতে সব প্যাকিং সেরে নিলাম। মোবাইল বন্ধ করে চার্জে লাগিয়ে শুয়ে পড়লাম। সকাল 8টায় ট্রেন আমাদের, ঢাকা টু চট্টগ্রাম। অনেক বড় রাস্তার সফর, নিশ্চিত করব আমরা। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। ভুলেই গেলাম যে সকালে আমাদের ট্রেন ধরতে হবে। মা তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, সবাই রেডি, শুধু আমি ছাড়াই। এই, তুই উঠবি কিনা বল, নাকি তোকে ছাড়াই আমরা বড় আপার বাসায় চলে যাব? এ না মা, কি বলো? আমি এক্ষুনি 2 মিনিটে রেডি হয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। আমার আদরের আম্মু। এই বলেই আমি জলদি ফ্রেশ হয়ে একটি লাল রঙের 3 পিস পরে বের হয়ে গেলাম। হলে যেয়ে সামনে চিল্লাতে লাগলাম, এই কোথায় তোমরা? এতক্ষণ আমার জন্য দেরি হচ্ছিল, এখন নিজেরাই দেরি করছো। এই বলে সোফায় বসে পড়লাম। কয়েক মিনিট পর মা এসে মাথায় থাপ্পড় দিয়ে বলল, কেউ দেরি করেনি, সবাই গাড়িতে অপেক্ষা করছে। আপনারা যান, গিয়ে উদ্ধার করেন সবাইকে। আমিও কিছু নেওয়ার জন্য ঘরে এলাম। আমি দ্রুত যেয়ে গাড়িতে উঠলাম। আমার পাশেই মীরা বসেছে। কি নিরাপু, এত লেট করলে কেন তুমি? রাগে ইচ্ছে করছিল তোমায় ফেলে চলে যাই, কিন্তু তোমায় কি আমি ফেলে যেতে পারি বলো? জি না, আপনি তো আমার ছেড়ে কোথাও যেতে পারেন না, আমার ছোট বাবু বলে কথা। বলে আমরা সবাই জোরে জোরে হাসতে লাগলাম। বেচারি মুখ ফুলিয়ে বসে আছে। মা আসার পর আমরা রেলওয়ে স্টেশনে রওনা দিলাম। স্টেশনে পৌঁছে আমরা সব ব্যাগ ঠিক করে নিয়ে আমাদের বুক করা ক্যাবিনে গিয়ে বসলাম। আমি জানালার পাশে গিয়ে বসে পড়লাম। প্রকৃতি দেখতে দেখতে ভ্রমণ করার মজাই আলাদা, এক অদ্ভুত আনন্দ খুঁজে পাই এতে। চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে মীরার ডাকে ঘুম ভাঙল। কখন যে চোখ লেগে গেল তা বুঝতে পারলাম না। এই এক বাজে অভ্যাস, আমার ট্রেন ছাড়ার পর বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যাই তার খেয়ালই থাকে না। ট্রেন থেকে নেমে দেখলাম ফুপা আর ফারহান ভাইয়া আমাদের নিতে এসেছে। আজ 2 বছর পর ভাইয়ার সাথে দেখা হলো। জবের কারণে ভাইয়া এই 2 বছর আমাদের এখানে আসতে পারেনি, আর আমি এই 2 বছর ফুপির বাসায় আসিনি। ফারহান ভাইয়ার কাছে যে ওনাকে সালাম দিয়ে ভালো জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস পুচকি? আলহামদুলিল্লাহ। দেখো ভাইয়া, আমি কিন্তু আর ছোট নেই, তুমি পুচকি বলে ডাকবে না তো। তুই যত বড় হস না কেন, থাকবি আমার পুচকি বনি। এখন বেশি কথা না বলে চল, বাসায় মা তোদের অপেক্ষা করছে। আচ্ছা চলো বলে আমরা ফুফির বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগলো। ফুফিদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক বড়, বাড়ির সামনে অনেক খোলামেলা জায়গা। ফারহান ভাইয়ারা 1 ভাই 1 বোন। মাঝে মাঝে আমার খারাপ লাগতো, আমার কেন কোনো ভাই বোন নেই। যাক, যার ভাগ্যে যা আছে। কলিং বেল বাজানোর পর ফুফি এসে দরজা খুলল। মা, সাধারণত আসতে এতটাই সময় লাগে, তুমি একটু বেশি ভাবো। এখন আমি বেশি ভাবি। যা, তোরা সবাই ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। ফ্রেশ হয়ে সবাই খাবার সেরে যার যার রুমে রেস্ট করতে গেলাম। মীরার মুখে শুনলাম আজ বিকেলে নাকি তার চাচাতো ভাই আসবে পরিবার নিয়ে।
বিজনেসের কারণে আগে আসতে পারিনি। বিকেলে ছাদে বসে সবাই গল্পগুজব করছিলাম, সাথে ফুচকা পার্টি। ফারহান ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে। মীরার চাচা চাচি আসলেও তার চাচাতো ভাই আসেনি, সে নাকি কালকে হলুদের আগে আসবে। আড্ডা দেওয়ার পর সবাই ছাদ থেকে চলে গেলেও আমি রয়ে গেলাম। এই পরন্ত বিকেলে সূর্যের আলো গায়ে মাখতে এক আলাদাই সুখ অনুভব হয়। রাতে ফোনের ভো ভো শব্দে ঘুম ভেঙে গেল। ফোন বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েছি। ফোন হাতে নিয়ে দেখলাম সেই নাম্বার থেকে কল এসেছে। কোনো রকম চোখ মেলে কলটা রিসিভ করে কানে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বললাম, হ্যালো, কি ব্যাপার বলুন তো? প্রতিদিন কথা না বললে কল কেন দেন? ফোনে বেশি টাকা হয়ে গেলে আমাকে কিছু রিচার্জ করে দেন। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? আমি একাধারে বকবক করেই যাচ্ছি, কিন্তু অপর পাশ থেকে কোনো সারা শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি। কয়েক সেকেন্ড পরপরই এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করে। চুপ করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সেই ঘুম ভাঙল সকাল 9টায় মীরার ডাকে। এই আপু, ওঠো, দেখো কয়টা বাজে, উঠে পড়ো জলদি। আজ তোমার পছন্দের ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজা। ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজার কথা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না। খুব পছন্দের খাবার এটা। শুনেই জিভে পানি এসে পড়ল। যথাসম্ভব দ্রুত ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। নিচে যেয়ে এক আলাদাই দৃশ্য দেখতে পেলাম। পুরো বাড়িতে মানুষের আনাগোনা। ফারহান ভাইয়ার সব কাজিনরা এসে পড়েছে, অনেক আত্মীয় স্বজনও। একদল এক পাশে আড্ডা দিচ্ছে, আরেক দল আরেক পাশে। বাচ্চারা চেয়ার নিয়ে খেলছে, কাজিনরা ডান্সের প্র্যাকটিস করছে, আর বড়রা সোফায় বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। বিয়ে বাড়িতে নানান কাজের শেষ নেই। আমি যে দ্রুত নাস্তা সেরে সকল কাজিনদের সাথে জয়েন করলাম। তাদের মধ্যে ফারহান ভাইয়ার খালাতো ভাই রুজেন ভাইয়া আমাকে নাচার জন্য নিয়ে গিয়ে বলল, কি নীরা, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমরা, আর তুমি এইমাত্র এলে। দিস ইজ নট ফেয়ার। আসলে ভাইয়া, ঘুম থেকে জলদি উঠতে কষ্ট হয় আমার। আচ্ছা, সমস্যা নেই, চলো আমাদের সাথে। আজ সন্ধ্যার প্রোগ্রামের জন্য ডান্স প্র্যাকটিস করব। না ভাইয়া, এই ডান্স আমার দ্বারা হবে না, আপনারা চালিয়ে যান বলে তাদের কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে আসলাম। সন্ধ্যায় চারদিকে নানান রঙের আলোকসজ্জায় ঝিকঝিক করছে। হলুদের প্রোগ্রাম ছাদে করা হয়েছে। বাচ্চারা গান লাগিয়ে এখনই নাচা শুরু করে দিয়েছে। মীরা রেডি হয়ে সারা বাড়ি ঘুরঘুর করছে, আর মায়ের জন্য আমার জলদি রেডি হতে হলো। রয়্যাল ব্লু কালারের লেহেঙ্গা পরেছি, চুলে খোপা বেঁধে বেলি ফুলের মালা বেঁধে নিলাম। হাতেও চুড়ির জায়গায় বেলি ফুলের মালা পরে রেখেছি। বেশি সাজা কখনোই আমার পছন্দের ছিল না, তাই নর্মালি একটু সাজলাম, না হলে মীরার বকবকে মাথা শেষ হয়ে যেত। যখন ছাদে উঠতে যাব তখন ফুফি হাতে ফারহান ভাইয়ার পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল এগুলো ভাইয়ার রুমে ভাইয়াকে দিয়ে আসতে। আমিও তা নিয়ে ভাইয়ার রুমে গেলাম, কিন্তু যেয়ে কাউকে দেখতে পেলাম না। বারান্দার দিকে দেখতে যাব তখন খট করে বাথরুমের দরজা খোলার শব্দ শুনলাম। ভাবলাম হয়তো ভাইয়া, তাই পেছনে ফিরে ভাইয়া ফুফি তোমার জন্য বলে তাকিয়ে এক চিৎকার দিয়ে হাত থেকে পাঞ্জাবি ফেলে দিলাম। আমার সামনে টাওয়াল পরে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। নিহান এখানে কি করছে? আমার চিৎকার শুনে নিহান এগিয়ে এসে আমাকে দেয়ালের সাথে চেপে এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছে। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই আছে। এইদিকে মুখ চেপে ধরার কারণে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার নড়াচড়া দেখে মুখ থেকে হাত সরিয়ে নিহান আমার চোখে চোখ রেখে বলল, এত চিৎকার কেন করছো তুমি? এখন তোমাকে আমাকে কেউ এইভাবে দেখলে কি ভাববে? আমি কিছু বলতে যাব তখনই বাহির থেকে ফুফির শব্দ শোনা গেল। উনি এদিকেই আসছে। আমি নিহানের হাত থেকে ছুটে চলে আসব, ঠিক তখনই নিহানের হাত থেকে ছুটে চলে আসার চেষ্টা করতেই সে আবার আমাকে টেনে একদম তার বুকের সাথে মিশিয়ে ফেলল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ফুফি বাহিরে বকবক করছে। আমি এখনো ভাইয়াকে পাঞ্জাবি দিয়ে বাহিরে যাইনি। খট করে দরজা খোলার শব্দ হতেই আমি ভয়ে নিহানের বুকে সেধে গেলাম। নিহান তার এক হাত দিয়ে আমায় আগলে রেখেছে। দরজাটা যখনই পুরো খুলতে যাবে তখন নিহান উচ্চস্বরে বলল, বড় মা, আমি নিহাদ, ভিতরে যাচ্ছি, কিছু কাজ থাকলে বলতে পারেন। ও নিহান, তুমি ভাবা মীরা কি এদিকে এসেছিল? না বড় মা,
কেউ তো আসেনি। আর এই নীরাকে বড় মা? আমার ভাইয়ের মেয়ে। আচ্ছা ঠিক আছে, এখন চিনলাম। এখন তুমি বাকি কাজ দেখো, আমি রেডি হয়ে আসছি। এতক্ষণ তাদের কথা চোখ বন্ধ করেই শুনছি। ফুফি চলে যাওয়ার পর তার বুক থেকে মাথা উঠিয়ে চোখ মেলে নিহানের দিকে তাকালাম। অনেকটা বিস্ময় নিয়ে তাকে প্রশ্ন করলাম, আপনি এখানে কি করছেন? আর আপনি ফুফিকে বড় মা বলে কেন ডাকলেন? তোমার প্রথম প্রশ্নের উত্তর, আমি এখানে এই জন্য যে এটা আমার বাড়ি এবং আজ আমার ভাইয়ের বিয়ে। আর তোমার ফুপিকে বড়মা বলে ডাকি কারণ উনি আমার বড় চাচি হন। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আমি তার জবাব শুনে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। তার মানে উনি সেই ছেলে যে ফারহান ভাইয়ার মাথা একদম ন্যাড়া করে দিয়েছিল। নিহানের কি ওইসব কথা মনে আছে এখনো? এসব ভাবতে ভাবতেই রুম থেকে বের হয়ে আসলাম। ছাদে এসে মীরার সাথে এক কোণায় বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। হলুদ কখন শুরু হবে, কাল বরযাত্রী কখন বের হবে, এইসব নিয়ে। কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে গেল। ফারহান ভাইয়ার বন্ধুরা অনেকেই এসেছে। এর মধ্যে একজন তানজির নাম, সে একটু বেশি ভাব করার চেষ্টা করছে। আমিও কোনো রকম কথা বলে তার থেকে দূরে থাকার চেষ্টা করছি। একে অনেকের হলুদ দেওয়া হয়ে গেল। আমি আর মীরা একসাথে হলুদ দেওয়ার জন্য উঠলাম। হলুদ দেওয়ার সময় ছাদের দরজার দিকে তাকিয়ে দেখলাম নিহান এগিয়ে আসছে। নিহান ব্লু কালারের পাঞ্জাবি পরে এসেছে। এই প্রথম নিহানকে দেখে বুকের ধুকপুকানি বেড়ে গেল। তাকে এতটাই সুন্দর লাগছিল যে আশেপাশে অনেক মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সবাই এভাবে তাকিয়ে আছে যেন মনে হয় আগে কখনো কোনো ছেলে দেখেনি। যত সব লুচ্চি মেয়ে। এক অদ্ভুত কারণে এসব দেখে মন খারাপ হয়ে গেল। কোনো রকম হলুদ দিয়ে স্টেজ থেকে নেমে আসলাম। মীরা সেই কখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে, কি হয়েছে, আমার মুড অফ কেন? এখন আমি কি করে তাকে বলি কেন মুড অফ? কারণটা আমি নিজেই জানি না। সবাই হলুদ দেওয়া শেষ হওয়ার পর ডান্স প্রোগ্রাম শুরু হলো। কয়েকটা পারফরমেন্স শেষ হওয়ার পর হঠাৎ করে মীরা অ্যানাউন্স করলো আমি আর রুজেন ভাইয়া একসাথে ডান্স করব। অনেক না করেও কিছু হলো না, ডান্সের জন্য রাজি হতে হলো। স্টেজে গিয়ে আমি আর রুজেন ভাইয়া ডান্স শুরু করলাম। মেরে হাত মে তেরা হাত হো সারি জন্নতে মেরে সাথ হো, मेरे हाथ में तेरा हाथ हो सारी जन्नते मेरे साथ हो, तू जो पास हो फिर क्या ये जहां तेरे प्यार में हो जाओ फना। বাকি গান নিজ দায়িত্বে শুনে নেবেন। অনেক সুন্দর গান একটি। আমরা অনেকটা ক্লোজ হয়ে ডান্স করছিলাম। ডান্স করতে করতে নিহানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তার তাকানো দেখে একটু সরে আসলাম রুজেন ভাইয়ার থেকে। আবার ডান্সে মনোযোগ দিলাম। আচমকা নিহান এসে আমাকে রুজেন ভাইয়ার থেকে ছাড়িয়ে নিয়ে নিজে ডান্স করতে লাগলেন। সবাই তার এমন ব্যবহারে অবাক হয়ে তাকিয়ে আছে। নিহান আমাকে আলতো করে জড়িয়ে ধরে ঘুরে ঘুরে ডান্স করতে লাগলো। প্রথমে অবাক হলেও পরে ব্যাপারটা বুঝতে পারলাম। আমার লেহেঙ্গার উপরের পার্টের চেন অনেকটাই খুলে গেছে আর নিহান তা ঠিক করার জন্যই এমনটা করলো। গান শেষ হওয়ার পর নিহান ছাদ থেকে নিচে ঘরে চলে গেল। সবাই তার এমন অদ্ভুত কাজের কারণ না জানলেও আমি ঠিকই জানি। আজ তার জন্য আমার মনে সম্মানের সৃষ্টি হলো। আমিও তার পিছু পিছু নিচে চলে আসলাম। নিচে এসে নিহানকে খুঁজতে খুঁজতে একটি রুমের কাছে এসে কিছু ভাঙচুরের শব্দ শুনে ভিতরে ঢুকে দেখলাম নিহান রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। কাজ লেগে তার ডান হাত কেটে আছে। ওইদিকে তার কোনো খবর নেই। দৌড়ে গিয়ে তাকে আটকাবার চেষ্টা করতে লাগলাম। নিহান, করছেনটা কি আপনি? এভাবে ভাঙচুর করছেন কেন? দেখেন আপনার হাত কেটে রক্ত পড়ছে, সেদিকে খেয়াল আছে আপনার? বলে রুমে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলাম। দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে তার পাশে বসে হাতটা আমার কোলের উপর রেখে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। তার দিকে তাকিয়ে দেখলাম সে এক নজরে পলক না ফেলে আমার দিকে তাকিয়ে আছে। আচমকা হাত ঝেড়ে ফেলে দিয়ে পুরো রুমে পায়চারি করতে লাগলেন। আচমকা আবার আমার কাছে এসে আমার বাহু ঝাঁকিয়ে বলতে লাগলো, এত ভাব কিসের তোমার? রুজনের সাথে এত লগে লগে ডান্স করার মানেটা কি? হ্যাঁ, আর এটা কি ড্রেস পরেছো তুমি, যার কিছুই ঠিক নেই? বলে রাগে ফুফাতে লাগলো।
এই কোন নিহানকে দেখছি আমি? সাধারণত নিহান অনেক ঠান্ডা মস্তিষ্কের মানুষ। আজ এই সামান্য কারণে রেগে যাওয়ার কথা তো ধারণা। আমি কিছু বলতে যাব, তখনই নিহান আমাকে তার সাথে মিশিয়ে আমার চুলে হাত দিয়ে মাথা উঁচু করে আমার অধর যুগল তার আয়ত্তে নিয়ে গেল। আমার হাত পা একদম অসাড় হয়ে আসলো। এতটাই অবাক হলাম যে কি রিয়েক্ট করব বুঝতে পারলাম না। কতক্ষণ যে এভাবে ছিলাম জানি না, একদম রোবট হয়ে দাঁড়িয়ে রইলাম। নিহান সে রাগী কণ্ঠে বলতে লাগলো এই রুম থেকে এক্ষুনি চলে যেতে, না হলে এর চেয়ে খারাপ কিছু হবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে রুম থেকে বের করে মুখের উপর দরজা বন্ধ করে দিল। সারা রাত ঘুমাতে পারিনি ওই ঘটনার পর। রাগ লজ্জা একদম ভর করে আছে। জীবনে প্রথম চুমু, তাও নিহানের সাথে। ঘুম একদম চোখ থেকে উড়ে গেছে। ভোর 5টার দিকে চোখ লেগে আসলো। সকালে নাস্তার টেবিলে নিহানের সাথে মুখোমুখি হলাম। অস্বস্তির কারণে তার দিকে তাকাতে পারলাম না, কিন্তু সে এমনভাবে নর্মাল হয়ে আমার সাথে কথা বলছে যে মনে হয় রাতে কিছু হয়নি আমাদের মধ্যে। আমি অবাক হয়ে কোনো রকম খেতে লাগলাম। সকালে নাস্তার পর নিহানের আর দেখা পেলাম না। যখন আমরা সবাই রেডি হয়ে কোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তখন নিহানকে দেখলাম পান সুপারি মিষ্টি এগুলো গাড়িতে রাখছে। তার দায়িত্ব পড়েছে বরযাত্রীর কতজন যাবে, তা কে কোন সিটে বসবে তা ঠিক করা। নিহান গুনে গুনে লোকজন গাড়িতে তুলছে। আজকেও তাকে অসম্ভব সুন্দর লাগছে। কমপ্লিট স্যুট পরেছে সে। ফারহান ভাইয়ার গাড়িটা সাদা গোলাপ ফুল দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। এই কাজটাও নাকি নিহান করেছে। এই ভাবওয়ালা ছেলের ট্যালেন্ট আছে বলতে হবে। ইতিমধ্যে ফারহান ভাইয়াও এসে পড়েছে, সাথে তার বন্ধুরা। ফারহান ভাইয়ার গাড়িতে তার সাথে বন্ধুরা আসবে। মীরাকে বসতে বলা হয়েছে, কিন্তু সে আমাকে ছাড়া বসতে রাজি না, তাই ও আমার সাথেই বসবে। নিহান এর মধ্যে আমার সাথে আর কথা বলেনি। 1 ঘন্টা অতিক্রম করার পর কোনের বাড়িতে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নামার পর হইচই শুরু হয়ে গেল, বর এসেছে বলে। আমরা গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে গেলাম। কোনের ভাই এসে বরকে গাড়ি থেকে বের করে গেটের কাছে নিয়ে গেল। গেটের মধ্যে শুরু হয়ে গেল বরপক্ষ আর কনে পক্ষের মধ্যে টাকা নিয়ে ঝগড়া। বিয়ে বাড়িতে এই এক জিনিসটাই সবচেয়ে ভালো লাগে। আমরা 20,000 টাকা বলেছি, 20,000 টাকা বলেছে, আর আমরা বলেছি 10,000 টাকা। তাদেরকে 20,000 টাকাই নাকি দিতে হবে। অবশেষে তাদের কথাই মানতে হলো, তাও ভাইয়ার জন্য। ওনার তো ভেতরে যাওয়া আর তর সইছে না। অবশেষে তাদের কথাই মানতে হলো, তাও ভাইয়ার জন্য। ওনার তো ভেতরে যাওয়ার থর সইছে না। ফারহান ভাইয়াকে নিয়ে স্টেজে বসানো হয়েছে, সাথে তার বন্ধুরাও সেখানে কোনে পক্ষের মেয়েদের সাথে দুষ্টুমি করছে। আমি আর মীরা যেয়ে আমাদের হবু ভাবির সাথে দেখা করতে গেলাম। আমি আগে দেখিনি ভাবিকে। মীরা ছবি দেখাতে চেয়েছিল, আমি ইচ্ছে করে দেখিনি, একেবারে কোণের সাজে দেখব বলে। ভাইয়ার হবু স্ত্রীর নাম তিথি। তিথি ভাবির সাথে দেখা করে মীরাকে তার পাশে রেখে আমি এদিক সেদিকটা ঘুরে দেখছিলাম। তিথি ভাবির সাথে দেখা করে মীরাকে তার পাশে রেখে আমি এদিক সেদিকটা ঘুরে দেখছিলাম। চারপাশ ঘুরে নিহানকে খুঁজতে খুঁজতে সামনের দিকে ফিরে আচমকাই একজন ছেলের সাথে ধাক্কা খেলাম। সরি, দেখতে পারিনি, আসলে আমি কাউকে খুঁজছিলাম। ইটস ওকে, সমস্যা নেই কোনো। বাই দ্য ওয়ে, আপনি বরপক্ষের লোক না? জি, আমি বরপক্ষের। বরের মামাতো বোন হই আমি। তাহলে তো আপনি আমার বেয়ান হন। আমি তিথির চাচাতো ভাই তেহাম। আর আপনার নাম কি? বলে তার ডান হাত এগিয়ে দিল। হাত মিলাবো নাকি তা ভাবতে ভাবতে হাত মিলিয়েই বললাম, ইনায়াত আহমেদ নীরা, কিন্তু ছোট করে সবাই নীরা বলেই ডাকি। খুব সুন্দর নাম তোমার, কিন্তু আমি তোমাকে এনায়েত বলেই ডাকবো। তোমার এই নামটা আমার বেশ লেগেছে। তিহামের সাথে কথা বলতে বলতে বাম পাশে তাকিয়ে দেখি নিহান এইদিকে তাকিয়ে আছে। দৃষ্টি তার আমার আর তিহামের হাতের মধ্যে। আমরা এখনো একে অপরের হাত ধরেই আছি। জলদি তিহামের হাত থেকে আমার হাত ছুটিয়ে তাকে বাই বলে ওই স্থান ত্যাগ করলাম। বিয়ে পড়ানোর শেষে খাবার টেবিলে যেয়ে দেখি নিহান বসে আছে। তার পাশের চেয়ার খালি দেখে আমিও বসে পড়লাম। আমাকে দেখে নিহান উঠে চলে যেতে নিলে বাকি কাজিনদের জন্য আর উঠতে পারেনি। ডান হাত কাটার কারণে নিহান বাম হাতে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ভালোভাবে খেতে পারছে না। তার না খেতে পারা দেখে
মীরা আমাকে বলল নিহানকে খাইয়ে দিতে। আমি কিছু বলতে যাব তার আগেই নিহান বলল, আমি নিজের খাবার নিজে খেতে পারবো, কাউকে আমার জন্য কষ্ট করতে হবে না। তার এই কথা শুনে মাথা গরম হয়ে গেল আমার হাতে খেতে সমস্যা কোথায় ওর? তাই আমিও জোর দেখিয়ে বললাম, আমার কোনো কষ্ট হবে না, বরং আপনার আমার হাতে খেতে সমস্যা হলে বলতে পারেন। আমার কথা শুনে নিহান আর কিছু বলেনি, আর পাশ থেকে বাকি কাজিনরাও বলছে খেয়ে নিতে, তাই এক প্রকার বাধ্য হয়ে আমার হাতে খেতে রাজি হয়েছে নিহান। খাইয়ে দিতে যেয়ে বাঁধলো আরেক বিপত্তি। নিহান প্রথমবার মুখে খাবার দেওয়ার সময় আঙুলে কামড় দিচ্ছে, চেয়েও কিছু বলতে পারছি না তাকে, তাই কামড় সহ্য করে তাকে খাইয়ে যাচ্ছি। কিন্তু এবার একটু বেশি জোরে কামড় দিয়ে ফেললো। ব্যথা সহ্য করতে না পেরে আহ শব্দ করে উঠলাম। সামনে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই মুখে হাসি এনে বললাম, টেবিলের নিচে কি যেন ছিল, তাই ভয়ে এমন করলাম। সবাই আর কিছু না বলে যার যার খাবারে মন দিল। নিহান সবার অগোচরে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, অনেক শখ তোমার ছেলেদের হাত ধরে কথা বলার, তাই না? বলে কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে দেরি হলো না যে এই কামড়গুলো কি জন্য পেয়েছি আমি। তার এই ব্যাপারে আমার মাথায় রাগ চেপে বসলো, তাই তার খাবারে মাংসের বদলে কাঁচামরিচ দিয়ে দিলাম। নিহান বুঝতে পেরেও চুপচাপ খেয়ে নিল। এভাবে অনেকবার দেওয়ার পর দেখলাম তার ঝালে তার চোখ দিয়ে পানি পড়ছে, চোখ দুটো একদম লাল হয়ে আছে। তার এই অবস্থা দেখে ওয়েটার দিয়ে মিষ্টি আনিয়ে খাইয়ে দিলাম। মিষ্টি খাইয়ে কিছু না বলে টেবিল থেকে উঠে চলে গেল নিহান। সবাই তার যাওয়ার পথে অবাক হয়ে তাকিয়ে আছে। সন্ধ্যার সময় আমরা বউ নিয়ে বাসায় আসলাম। বিয়ের টানজামে এতটাই ক্লান্ত ছিলাম যে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, আর নিচে যাইনি। নিচে সবাই নতুন বউ নিয়ে মেতে আছে। বউ ভাতের দিন আবারও নিহানের রাগের শিকার হতে হলো আমায়, তাও ভাবের ওই কাজিন তিহামের কারণে। এখানে আসার পর থেকেই আমার পেছনে লেগে আছে, না জানি কি আছে আমার কপালে। শাড়ি যখন পরতেই পারো না, তাহলে পরার প্রয়োজন কি? নাকি ছেলেদের নিজের শরীরে কয়টা তিল আছে, কোথায় আছে তা দেখানোর জন্য পরো? বলে হ্যাচকার টানে নিহান আমার শাড়িটাই খুলে ফেললো। তার এমন ব্যবহারে আমি পুরাই হতবাক। সে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, আমার দিকে আর ভুলেও চোখ তুলে তাকায়নি। কয়েক মিনিট নীরবতা পালন করার পর পা দিয়ে দরজায় বাড়ি দিয়ে রুম থেকে চলে গেল। আমি এখনো সেই অবস্থাতেই আছি, শাড়ির আঁচল নিচে, কুচিও অর্ধেক খোলা। রাগে অপমানের লজ্জায় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন বাজে ব্যবহার করেনি। আজ ভালো লাগার শ্রদ্ধার বদলে একরাশ ঘৃণা কাজ করছে নিহানের প্রতি। আজ বউ ভাতে মীরার সাথে দুষ্টুমি করে দৌড়াদৌড়ি করার সময় কখন যে কোমরের থেকে একটু শাড়ি সরে গেল সেদিকে খেয়াল করিনি। আমি যখন তিহামের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন সে এক দৃষ্টিতে আমার কোমরের দিকে তাকিয়েছিল। প্রথমে ব্যবহারটা বুঝতে পারিনি আমি। কিছু বুঝে ওঠার আগেই কোথায় থেকে নিহান এসে আমাকে টেনে রুমে নিয়ে এসে কিছু না বলে টেনে আমার শাড়িটাই খুলে ফেললো। 2 দিন আগে যে ছেলেটা সবার সামনে আমার সম্মান রক্ষা করলো, আজ একান্তে এমন ব্যবহার মেনে নিতে পারলাম না। তার এতদিনের করা সকল ব্যবহারের জন্য তাকে শাস্তি পেতে হবে। আর তার শাস্তি এটাই হবে যে আজ থেকে তার সাথে দেখা তো দূরের কথা, কথাও বলবো না। তার থেকে নিজেকে একদম আড়াল করে ফেলবো। কোনো রকম শাড়ি বদলে একটা 3 পিস পরে আবার অনুষ্ঠানে উপস্থিত হলাম। অনুষ্ঠানে যেয়ে বাবাকে বললাম আজই বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার কথা শুনে মা বকতে শুরু করলো। এটা কেমন কথা নীরা? বিয়ের অনুষ্ঠান এখনো ঠিক করে শেষ হয়নি, আর তুমি বাড়িতে যাওয়ার কথা বলছো? মা, আগামী পরশু আমার পরীক্ষা আছে। আমার এখনো কোনো প্রকার প্রিপারেশন নেই। আমার আজই যেতে হবে বাড়িতে। এতদিনে আজ এসে মনে পড়লো তোমার পরীক্ষার কথা? ভাইয়ার বিয়ের এক্সাইটমেন্টে মনে ছিল না মা। কিছুক্ষণ আগে রিয়া ফোন দিয়ে বলাতে মনে পড়লো। প্লিজ মা, বাবাকে বলে আজই চলো। আমার জন্য অতঃপর বাবা মা ফুফা ফুফিকে বুঝিয়ে আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। আসলে 2 দিন পরেই কলেজে পরীক্ষা আছে। বিয়ের জন্য মনে ছিল না। বাড়িতে এসে বই নিয়ে বসে পড়লাম। শুধু খাওয়ার সময় খাওয়া আর গোসলের সময় গোসল, এর ব্যতীত বই হাত থেকে রাখিনি। যতক্ষণ হাতে বই থাকে ততক্ষণ আর আমি কিছুতেই তাকে মনে করতে চাই না। সকল পরীক্ষা ভালোভাবেই কেটে গেল। পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নিহানকে গেটের সামনে দেখতাম। আমাকে দেখে কিছু বলার জন্য এগিয়ে আসার আগেই আমি সেখান থেকে চলে আসতাম। কিন্তু পরীক্ষার শেষ দিন আমার শেষ রক্ষে আর হলো না।
নিহান একদম আমার সামনে এসে হাজির। আমি কিছু না বলে চলে আসতে নিলেও আমার হাত ধরে আটকে রাখলো। প্রিয়া আর রিয়াকে আমি ছাড়াই চলে যেতে বলল। কি হয়েছে তোমার? সেই কবে থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি। মজনুটাই নিহান কিনা? এই তোদের মাথায় তার কয়টা ছেঁড়া বলতে পারবি? সেই কখন থেকে কি শুরু করেছিস বলতো? তোর আর মানুষ পেলি না। এই রক্তটা নিহান কিভাবে এত রোমান্টিক হতে পারে? তাকে এখন দেখলেই ভয় আমার হাত পা কাঁপা শুরু করে। আচ্ছা এখন ওসব বাদ দে, চল নীরা প্রিয়া ক্লাসে চল, অলরেডি লেট হয়ে যাচ্ছি। ক্লাসে যেতে না যেতে শুরু হলো আবার ইনকোয়ারি। কি হয়েছিল ওই দিন, নিহান কিভাবে পৌঁছালো ওইখানে, কেমন আজগুবি প্রশ্ন করা শুরু করে দিয়েছে। একজন তো বলেই উঠল, এই প্রথম আমাদের সকলের ক্রাশ নিহান চৌধুরীকে এমন মারাত্মকভাবে কাউকে মারতে দেখছি। তাদের এসব কথাবার্তা একদম ভালো লাগছিল না, তাই রিয়া ও প্রিয়াকে ক্লাস করতে বলে আমি ক্লাসের বাইরে চলে আসলাম। উফ, কেমন শ্বাসরোধক অবস্থা, নিজেকে আমি কিছুতেই স্থির করতে পারছি না। গলা শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। পানি পান করার জন্য ক্যান্টিনে রওনা দিলাম। ক্যান্টিনের পরিবেশ আজ কিছুটা অন্যরকম। সবাই কেমন আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ তো ফিসফিস করে কিছু বলছে। এসব কিছু আর নিতে পারছি না। নিজেকে কেমন জোকার মনে হচ্ছে। যেই সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে, নিজেকে কেমন জোকার মনে হচ্ছে যে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। কর্নারে একটি টেবিলে যেয়ে বসলাম। ক্যান্টিনের পিচ্চি ছেলেকে একটি বার্গার আর একটি পানির বোতল দিতে বললাম। এগুলো আসতে আসতে এফবিতে একটু ঢু মেরে দেখি গত 2 দিন ঢুকা হয় না। বসে বসে নিউজ ফিড স্ক্রল করছি। হঠাৎ মনে হলো কেউ একজন দৃঢ় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম নিহান আমার সামনাসামনি বসে আছে। এক গালে হাত দিয়ে এক নাগারে আমার দিকেই তাকিয়ে আছে। তার তাকানো দেখে একটু নড়ে চড়ে বসলাম। আপনি এখানে কেন? এটা আমার টেবিল। আচ্ছা, এটা তোমার টেবিল? তা টেবিলটা কি তুমি কাঁধে করে বাড়ি থেকে নিয়ে এসেছ? তাকে কিছু বলতে যাব তখনই আমার কলেজ ফ্রেন্ড রুশান করেছে। তার সাথে কথা বলে সামনে তাকিয়ে আমি কয়েকটা হার্টবিট মিস করলাম। নিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। খুব শান্ত ও শীতল কণ্ঠে বললেন, কে ছিল ফোনের অপর পাশে? আমিও একটু মজা করে বললাম, আমার বয়ফ্রেন্ড। নিহান কিছু না বলে চুপচাপ উঠে চলে গেল। এই যেন তুফানের আগে শান্ত পরিবেশ, কিন্তু এ এক মিথ্যা কথা বলার পরিণাম যে এত খারাপ হবে তা কল্পনার বাইরে। বাকি ক্লাসগুলো শেষ করে বাড়িতে চলে আসলাম। কয়েকদিন পর রাতে খাওয়া দাওয়ার পর বাবা আমার রুমে আসলেন কফি নিয়ে আমার সাথে কথা বলতে। বাবা সাধারণত এত বেশি একটা আমার রুমে আসে না। মামনি আসতে পারি ভিতরে? আরে বাবা, তোমার কি অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হবে নাকি? যে ঘরে বিয়ের বয়সী মেয়ে আছে ওই ঘরে অনুমতি নিয়েই ঢুকতে হয়। আহ বাবা, আবার কি শুরু করেছো? নে, তোর জন্য কফি নিয়ে এসেছি, খেয়ে দেখ কেমন হয়েছে। আর চল বস, তোর সাথে একটু কথা আছে। বাবার হাতে কফির মগ দেখেই বুঝেছি বাবা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। যখনই বাবা গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে আমাকে, তখনই কফি নিয়ে আসে আমার জন্য। কফি খেতে খেতে তার কথা বলে। নীরা তোমাকে কালকে পাত্রপক্ষ দেখতে আসবে। ছেলে এবং ছেলের পরিবার খুব ভালো। ছেলের এখনো পড়াশোনা শেষ হয়নি, কিন্তু কয়েক মাস পরেই হয়ে যাবে। বাবার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি তো এখন বিয়ে করতে চাই না, সেটা তো আগেই সবাইকে বলেছি। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, পড়াশোনা শেষ করে তারপর। আমি এসব নিয়ে কথা বলেছি, তারা তোমাকে বিয়ের পরও পড়াবে। আর জরুরি বিষয় হলো, ছেলে তোমার ভার্সিটিরই ছাত্র, সে তোমাকে ওইখানে দেখেই পছন্দ করেছে। কিন্তু বাবা তারপরও। দেখো নীরা, আমি তাদেরকে কথা দিয়ে ফেলেছি, আর আমার বিশ্বাস আমার মেয়ে কখনো আমার অসম্মান করবে না। কালকে ওরা আসবে তোমাকে দেখতে। এই বলে বাবা চলে গেলেন। আমি শুয়ে শুয়ে ভাবতে শুরু করলাম, কে হতে পারে এই ছেলে? বেলি ফুলের মালা পাঠানো ছেলেটা না তো? এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়লাম। এরপরে সারাটা দিন আমার অস্থিরতায় কেটে গেল। সন্ধ্যার পর পাত্রপক্ষ দেখতে আসলো। আমি আমার রুম থেকেই তাদের বলা কথা শুনে যাচ্ছি। কিছু সময়ের পর মা আমাকে তাদের সামনে নিয়ে যেতে আসলো। অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার সম্মানের জন্য তাদের সামনে চায়ের কাপ নিয়ে হাজির হলাম। পাত্রপক্ষকে দেখে আমার চোখ কপালে উঠে গেল। পাত্রপক্ষ আর কেউ না, নিহানের পরিবার আর পাত্র নিহান। মা আমাকে নিয়ে তাদের সামনে বসালো। নিহানের বাবা মা আমাকে আগের থেকেই চিনেন, তাই কিছু কথা বলেই তারা বললেন মেয়ে তাদের পছন্দ হয়েছে, আর তারা নাকি আজকেই আকত করিয়ে রাখতে চান।
নিহান সাথে করে কাজে নিয়ে এসেছে। দেখো বাবা নিহান, এত তাড়াহুড়া করার কি আছে? কয়েকদিন পর না হয় ধুমধাম করে তোমাদের বিয়ে ঠিক করব। আঙ্কেল, আপনি যাই বলেন না কেন, আমি আজ নীরাকে বিয়ে না করা ছাড়া এখান থেকে এক পাও নড়বো না। নিহান তার আমার বাবা মা কারো কথাই শুনতে নারাজ। অতঃপর তার কথাই শোনা হলো সবার। তার সাথে আজ আমার বিয়ে হয়েই গেল। কথা ঠিক হলো নিহানের ফাইনাল পরীক্ষার পর আমাকে উঠিয়ে নিবে। আমি নীরব দর্শকের মতো সবকিছু চুপচাপ দেখেই গেলাম। আমার হাতে কিছু করার ছিল না। অবশেষে এই বদরাগে নিহানি কিনা আমার স্বামী। অবশেষে বিয়ে যেহেতু হয়েছে, তাহলে আসল কাজটা সারা যাক, কি বলেন মিসেস? নিহানের এই কথা শুনে আমি নড়ে চড়ে বসলাম। আসল কথা বলতে কি বোঝাতে চাইছে নিহান? তার সামনে এগিয়ে আসা দেখেই আমি খাটে একদম গুটিসুটি মেরে বসলাম। দেখুন, আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ভয়ে আড়ষ্ট হয়ে আমার কথা শুনে নিহানের কোনো হেলদোল হলো না বলে মনে হলো, বরং আরো এগিয়ে এসে খাটে একদম আমার গা ঘেঁষে বসলো। কি খারাপ হবে শুনি? তোমার মতো পিচ্চি মেয়ে কি করতে পারবে আমার? বলে হ্যাচকা টান দিয়ে আমায় একদম তার বুকের সাথে মিশিয়ে ফেললেন। ওনার হাত থেকে ছোটার জন্য আমি অনেক জোরাজোরি করেও লাভ হলো না, বরং আরো জোরে হাত ধরে ফেললেন। এই ছোট্ট মাথায় খালি আজে বাজে জিনিস ঘুরে, তাই না? নাকি তুমি আমার কাছে আসতে চাইছো আর তা মুখে বলতে পারছো না? কি ব্যাপার হ্যাঁ? আরে বোকা, আমি 2 রাকাত নফল নামাজের কথা বলেছি। যাও জলদি অজু করে আসো, একসাথে নামাজ পড়বো। আমি বাইরে থেকে অজু করে এসেছি। কাপড় চোপড় চেঞ্জ করে একেবারে অজু করে বের হয়ে দেখি নিহান জায়নামাজ বিছিয়েছে। আমার জন্য জায়নামাজ ঠিক তার পিছনে। নামাজ শেষে নিহান বলল তার কফি নিয়ে আসতে। তার প্রতি জমে থাকা রাগ সামলাতে না পেরে বলে উঠলাম, পারবো না আমি আপনার জন্য কফি আনতে। বিয়ে করেছেন দেখি কি আমাকে আপনার চাকরানি পেয়েছেন নাকি? আমার কথা শুনে আমার দিকে তেড়ে আসলেন উনি। আমার বাহু চেপে ধরে বললেন, বেশি কথা বলে না নীরা পাখি, না হলে পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। কি হবে? হ্যাঁ কি হবে? কি করবেন আপনি? মারবেন আমায়? তো মারেন। দেখতে চাও কি করব আমি? বলে মুচকি হেসে আমার ডান গালে একটা চুমু দিলেন। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আমার সারা শরীর জোরে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। কই, ওই দিন তো এমনটা অনুভব হয়নি, আজ যেমন হচ্ছে। আজ তোমার এমন অনুভূতি হচ্ছে কারণ এটা তোমার শরীরে দেওয়া আমার পবিত্র ছোঁয়া। অবাক হয়ে তার দিকে তাকালাম। সে কি করে আমার মনের কথা বুঝলো? আমি জোরে বলে ফেলেছি। আমি অবাক চোখে নিহানের দিকে তাকিয়ে রইলাম। আমার তাকানো দেখে সে বলল, অবাক হচ্ছে এই ভেবে যে আমি কি করে তোমার মনের কথা বুঝলাম। আসলে কি জানো, তোমার আমার এই বন্ধনটাই হৃদয়ের। এখন চটজলদি আমার জন্য কফি নিয়ে আসো, নাকি আরো চুমো চাই? তুমি চাইলে অবশ্যই আমার দিতে কোনো আপত্তি নাই। বলেই শয়তানি হাসি দিতে লাগলো। এই মুহূর্তে এখানে থাকা খুব বিপজ্জনক আমার জন্য। এই লোকের একদম ভরসা নেই, কখন কি করে বসে। তার চেয়ে বরং তার জন্য কফি নিয়ে এসে জানে বাঁচি। নিহানের জন্য কফি নিয়ে এসে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। আমাকে কষ্ট দিয়ে কফি বানিয়ে মহারাজ এখন ঘুমাচ্ছে। বাহ, এখন এই কফি কি করি ভাবতে মাথায় আসলো কফি নষ্ট না করে আমি খেয়ে ফেলি। যেভাবে সেই কাজ, গরম গরম কফি খেয়ে ফেললাম। আহ নীরা, তুই যে কি কফি বানাস! নিজেই নিজের তারিফ করতে লাগলাম। শুতে যেয়ে বাঁধলো আরেক বিপত্তি। নিহান খাটে ঘুমিয়ে আছে, তাহলে আমি কোথায় শোবো? এক খাটে নিহানের সাথে থাকা কিছুতেই সম্ভব না আমার পক্ষে। নিচে শোয়ার সিদ্ধান্ত নিলাম। তাই আলমারির পাশ থেকে মাদুর বিছিয়ে যখন খাট থেকে বালিশ নিতে যাব, তখন খপ করে নিহান আমার হাত ধরে টেনে আমায় খাটের উপর শুইয়ে দিল। আমার উপর চড়ে উঠল। তোমার সাহস তো কম না যে নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিলে? এর জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে নীরা পাখি। নিহানের কোনো কথাই কানে তুললাম না। তার থেকে নিজেকে ছাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই পেরে উঠতে পারলাম না। নিহান আরো জোরে চেপে বসলো। এই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসবে এমন অবস্থা। কেন যেন আমার এই এতটা কাছে নিহানকে আমি নিতে পারছি না। তার গরম নিঃশ্বাস এসে আমার মুখের উপর পড়ছে। এক ধাক্কায় নিহানকে আমার উপর থেকে সরিয়ে উঠে বসলাম। রেগে গিয়ে তাকে বললাম, দেখুন নিহান, আমি শুধুমাত্র বাবার জন্য আপনাকে বিয়ে করেছি। আমি মন থেকে আপনাকে স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আমার কথা শুনে প্রথমে মুখ শক্ত করে তাকিয়ে থাকলেও পরে খুব শান্তস্বরে বললেন, তুমি না মানলে কিছু আসে যাবে না নীরা পাখি। এই আমি তোমাকে স্ত্রী মানলেই যথেষ্ট, আর আমাকে তোমার স্বামী একদিন না একদিন ঠিকই মানবে।
আর আমি ওই দিনের অপেক্ষায় থাকবো, আর তখনই আমি আমার স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো। তার কথাগুলো চুপচাপ শুনছিলাম। আচ্ছা সত্যি কি আমি কখনো নিহানকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো? হয়তো বা না। কিন্তু এখন তোমাকে নিচে ঘুমানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য শাস্তি পেতে হবে। এখন শাস্তি স্বরূপ তুমি আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমাবে। যদি না করো তো আরো কঠিন শাস্তি পেতে হবে। বলে মুচকি হাসতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না যে নিহান কিসের ইঙ্গিত দিচ্ছে। অজ্ঞতা নিহানের কথা অনুযায়ী তার বুকে মাথা রেখে শুতে হলো। তার বুকে ঢিপ ঢিপ শব্দ স্পষ্ট শুনতে পারছি আমি। এক অন্যরকম অনুভূতি হচ্ছে আমার তার বুকে শুয়ে। মনে হচ্ছে এর চেয়ে শান্তির জায়গা আর দ্বিতীয়টি নেই। কিছুক্ষণ পর অনুভব করলাম নিহানের হাত আমার পেটের উপরে। তার থেকে সরে যেতে নিলে পেটে তার হাতের অস্তিত্ব আরো গভীরভাবে অনুভব করলাম। আমার সারা শরীর কেমন যেন কাঁপতে লাগলো। তার থেকে সরে এসে অনেক কষ্টে মুখ খুলে বললাম, দেখুন একটু সরে ঘুমান আপনি। আমার একদম দম বন্ধ হয়ে আসছে আপনার ছোঁয়ায়। আমার কথা শুনে নিহান আমাকে আরো তার কাছে টেনে নিলেন। আমার গলায় মুখ রেখে বললেন, অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছি, এখন তুমি যদি এত নাড়াচাড়া করো তাহলে তো আমি নিয়ন্ত্রণহীন হয়ে যাব। এতে অবশ্য আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমারই হবে। কি চাও তুমি, আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি? তার কথা শুনে চুপচাপ তার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। নিহান যে কি করতে পারবে এই এতটুকু সময়ে তার আন্দাজ হয়ে গেছে। নিহানও চুপচাপ আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে সূর্যের মিষ্টি রোধে ঘুম ভেঙে গেল। উঠে বসতে নিলেই নিজেকে নিহানের বাহু বন্ধনে আবদ্ধ পেলাম। সকালের এই মিষ্টি রোদে নিহানকে কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। অনেক কষ্টে নিহান থেকে সরে আসতে নিব, ঠিক তখনই নিহানের হাত থেকে ছুটে চলে আসব। ঠিক তখনই নিজের উপর নিহানের অস্তিত্ব পেলাম। সে আমার উপর আধশোয়া হয়ে শুয়ে আছে, এমন ভাবে জড়িয়ে ধরে আছে যে আমার দম যায় যায় অবস্থা। নিহান করছেনটা কি? ছাড়ুন আমায়, সকাল অনেক হয়েছে, উঠতে হবে। ওহো, থাকো আর একটু, এভাবে আমার ঘুম হয়নি ঠিকভাবে। আপনার ঘুম হয়নি এতে আমার কি দোষ? ছাড়ুন আমাকে। ছাড়বো না আর। আমার ঘুম হয়নি এর জন্য দায়ী তুমি। তোমার মতো এমন আবেদনময়ী নারী পাশে থাকলে কি করে ঘুম হয়? ঘুমানো অবস্থায় তোমার যে কতটা আবেদনময়ী লাগে তা যদি বলে বোঝাতে পারতাম। বলে চোখ টিপ মেরে মুচকি হাসতে লাগলো। তার কথা শুনে আমি নিচের দিকে তাকালাম, সব ঠিকঠাক আছে কিনা। যাক বাবা, সব ঠিকঠাকই আছে। এবার আর তার কাছে হার না মেনে তাকে ধাক্কা দিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। নিহান এখনো আগের মতোই শুয়ে আছে। ফ্রেশ হয়ে কিচেনে গেলাম, যে দেখি মা সকালের নাস্তা বানাচ্ছে। মা আমাকে দাও দেখি, আমি নাস্তা বানাচ্ছি, তুমি অন্য কাজ করো। আমার কথা শুনে মা এমন ভাবে তাকিয়ে রইল যেন অদ্ভুত কিছু বলে ফেলেছি আমি। তার চোখ মুখে বিস্ময়। সেদিকে পাত্তা না দিয়ে আমি নাস্তার জন্য গরুর মাংস রান্না করতে শুরু করে দিলাম। আজ সকালের নাস্তার জন্য মা চালের রুটি আর গরুর মাংসের আয়োজন করেছে। কি গো নীরার বাবা, দেখে যাও তোমার মেয়ে কি বলছে। আজ নাকি সে নাস্তা বানাবে, যাকে আজ পর্যন্ত আমি বলে কয়ে রান্না করাতে রাজি করাতে পারিনি। আমি কি স্বপ্ন দেখছি না অন্য কিছু? মিনা, তুমিও না একটু বেশি করো। আমাদের নিরামায়ের বিয়ে হয়েছে, এখন তো এসব তার শিখার দরকার। সামনে যে শ্বশুর বাড়িতে কাজে লাগতে পারে ওই বাড়ির একমাত্র ছেলের বউ বলে কথা। অবশ্য ফারানের বউ আছে, কিন্তু নিহানরা তো ঢাকাতেই থাকে। দেখেছো নীরার বাবা, নীরা আমাদের একমাত্র মেয়ে আর ওই বাড়ির একমাত্র বউ। আমাদের নীরা অনেক আদরে থাকবে, তাই না? তা একদম ঠিক বলেছো তুমি। এতক্ষণ রান্না করতে করতে তাদের কথাগুলো শুনছিলাম। এই বিয়েতে বাবা মা অনেক খুশি। তাদের খুশির জন্য না হয় বিয়েটা আমি মেনে নিলাম, কিন্তু এত সহজে কি নিহানকে মেনে নিতে পারবো আমি? আমার আর নিহানের মধ্যে যাই হোক, এর প্রভাব আমি বাবা মায়ের খুশিতে পড়তে দিব না। ছোট থেকে আজ পর্যন্ত ছোট বড় সকল খুশি তারা আমাকে দিয়েছে, এখন না হয় আমি তাদের খুশির কারণ হই। ক্ষতি কি তাতে? নাস্তা করার জন্য নিহানকে ডাকতে গিয়ে দেখলাম সে কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি তাকে ডাক না দিয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কথা কখন শেষ হবে? কথা শেষে পিছনে ফিরে আমাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। কি ব্যাপার, এভাবে পিছনে দাঁড়িয়ে আমার কথা শুনছো তুমি? ওহো, তুমি এটা ভাবছো না তো যে তোমার পর কোনো মেয়ের সাথে কথা বলছে? আমার বই গেছে আপনি কার সাথে কথা বলছেন এই কথা জানতে। আপনাকে নাস্তা করার জন্য ডাকতে এসেছি, এসে দেখি আপনি কথা বলছেন, তাই আপনার কথা শেষ হবার অপেক্ষা করছিলাম। এবার দয়া করে নাস্তা করতে চলুন আর আমাকে উদ্ধার করুন।
নাস্তার টেবিলে যেয়ে প্রথমেই নিহান বাবা মাকে সালাম করলো। খেতে বসে বাবা আর নিহানের নানান বিষয় নিয়ে নানান কথা। আমি চুপচাপ কোনো কথা না বলে খেতে লাগলাম। খাওয়ার মাঝখানে আমি বললাম কলেজে যাব। বাবা, আজ আমি কলেজে যাব। কি বলিস, কাল বিয়ে হয়েছে আর আজ কলেজে যাবি? তোর শ্বশুরবাড়ির লোকজন জানলে কি মনে করবে? বাবা, উনি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে আর বলেছে আঙ্কেল আন্টি কিছু মনে করবে না। আমার কথা শুনে চোখ রাঙিয়ে নিহান আমার দিকে তাকালো, কারণ নিহান এমন কিছুই আমাকে বলেনি। আমি টোপ হিসেবে তাকে ব্যবহার করেছি কলেজে যাওয়ার জন্য। কি নিহান, সত্যি তোমার বাবা মা কিছু মনে করবেন না? তাহলে তো ভালোই। হ্যাঁ বাবা, ভালোই। আমি বাবা মাকে বলেছি নীরা বাসায় থেকে কি করবে, তার চেয়ে বরং কলেজে যাক, আমার সাথে যাবে আর আমার সাথে আসবে, তাই না নীরা? বলে টেবিলের নিচ দিয়ে আমার পায়ে খোঁচা দিল। মানে আমার বিছানো জালে আমাকেই আটকাতে হলো। কলেজ থেকে আসার সময় একটা সিম কিনে আনতাম, এখন নিহানের জন্য এটা কিছুতেই সম্ভব না। এই লোককে আমার হাড়ে হাড়ে চেনা আছে। মোবাইল নাম্বার বদলাতে হবে, না হলে রাত বিরাতে অচেনা ছেলে তার স্ত্রীর ফোনে কল দিবে। এটা নিহান কিছুতেই সহ্য করবে না, উল্টো আমার অবস্থা খারাপ করে ফেলবে। অতঃপর নিহানের সাথে আমার ভার্সিটিতে যেতে হলো। নিহান সাথে করে তার গাড়ি নিয়ে এসেছে। গাড়িতে তার সাথে একটাও কথা হলো না, শুধু বাহিরের দিকে তাকিয়েই ছিলাম। কিন্তু আর চোখে দেখতে পেলাম নিহান ড্রাইভ করার সাথে সাথে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। ভার্সিটি পৌঁছে গাড়ি থেকে নেমে কিছু না বলে সোজা ভিতরে চলে আসলাম। ভার্সিটির মোটামুটি সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, ভার্সিটির ক্রাশ দি নিহান চৌধুরীর গাড়ি থেকে নেমে এসেছি। কোনো কিছুর তোয়াক্কা না করে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে দেখি রিয়া আগে থেকেই উপস্থিত। কি রে নীরা, তোকে দেখলাম নিহান ভাইয়ার গাড়ি থেকে নামতে, কাহিনী কি বলতো? রিয়াকে কালকের ঘটে যাওয়া সবকিছু একে একে বললাম। আমার কথা শুনে রিয়া যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা। ও গড নীরা, বলিস কি তুই? তুই আর নিহান, মানে নিহান আর তুই হাজব্যান্ড ওয়াইফ? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। নিহান তোর জন্য এতটা পাগল? প্রিয়া ওই দিন ঠিকই বলেছিল, তোর আরেক মাজনু এই নিহান। আরেক মাজনুর কথা শুনে ওই অচেনা কেউ একজনের কথা মনে পড়ল। গত কয়েকদিন কোনো বেলি ফুলের মালা পাঠায়নি। এখন তো বেলি ফুলের মালা কিছুতেই নেওয়া যাবে না। নিহানের নজর সারাক্ষণ আমার দিকেই থাকবে। মোবাইল সিম কার্ড না কিনে রিয়ার থেকে এক্সট্রা একটি নতুন সিম নিয়ে নিলাম। সবগুলো ক্লাস শেষে যখন মাঠে এলাম তখন নিহানকে দেখতে পেলাম তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে তাদের কাছে যেতে ইশারা করলো। আমিও তার ইশারা অনুযায়ী সেখানে গেলাম। তার বন্ধুরা সবাই আমাকে ভাবি বলে সম্বোধন করতে শুরু করলো। সবারই চোখে মুখে খুশির ঝিলিক দেখতে পেলাম, একমাত্র রিনি ছাড়া। না থাক ভাইয়া, সমস্যা নেই, আমরা এভাবেই ঠিক আছি। কি জিজু, না মানে নিহান ভাইয়া কেমন আছেন? বিয়ে উপলক্ষে ট্রিট চাই কিন্তু। তুমি আমায় জিজু বলে ডাকতে পারো, সমস্যা নেই। শালিকা বলে কথা, আর হইল ট্রিট, তা একদিন সময় করে পেয়ে যাবা। ও ধন্যবাদ ভাইয়া। তা নিহান, কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। এভাবে তাড়াহুড়া করে বিয়ে করার কি দরকার ছিল? আমাদের ভাবি তো কোথাও হারিয়ে যাচ্ছিল না। আকাশ ভাইয়ার কথা শুনে উনি আমার দিকে একবার তাকিয়ে তার উদ্দেশ্যে বললেন, কখন কি হয় সেটা তো বলা যায় না, তাই হারিয়ে যাওয়ার আগেই নিজের করে ফেললাম। তাও আমাদেরকে বাদ দিয়ে, শালা তুই বন্ধু না হারামি? চিন্তা করিস না, এখন তো শুধু আকদ হয়েছে, অনুষ্ঠানের সময় এনজয় করে নিস। যাই বলিস, বিয়ে তো বিয়েই, তাই না? আর বন্ধুর কবুল বলাই যদি না দেখতে পারি তো আর কি। একে একে তার সকল বন্ধুদের অভিযোগ শুনছিলাম। অসাধারণ বন্ধুত্ব তাদের। আকাশ ভাইয়া নিহানের বন্ধুত্ব একটু বেশি। অবশেষে বন্ধুদের বাই বলে উনি আমাকে বাড়িতে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে শুধু এইটুকু বলে গেলেন, রাতে যেন আমার রুমের বারান্দার দরজা খোলা থাকে। এই বলে গাড়ি স্টার্ট করে একটানে চলে গেলেন। রাতে যখন খেয়ে দিয়ে রুমে বসে বই পড়ছিলাম তখন খুব জোরে জোরে বারান্দার দরজায় বাড়ি দেওয়ার শব্দ শুনতে পেলাম। দ্রুত যেয়ে দরজা খুলে দেখি নিহান দাঁড়িয়ে আছে, তার হাতে একটি শপিং ব্যাগ। আমাকে না বলেছিলাম রাতে বারান্দার দরজা খোলা রাখতে, খোলা রাখোনি কেন? মনে ছিল না। আর আপনি মেইন ডোর দিয়ে না ঢুকে এদিক দিয়ে কেন আসলেন? মেইন ডোর দিয়ে আসলে বাবা মা কি মনে করতো? আপনি আসলে তারা কেন কিছু মনে করতে যাবে? এভাবে চোরের মতো না এসে মেইন ডোর দিয়ে আসতেন। বোকা মেয়ে, এভাবে যদি মেইন ডোর দিয়ে আসি তাহলে বাবা মা মনে করবেন কেমন নির্লজ্জ জামাই, বউকে ছাড়া একদিনও থাকতে পারে না। তখন তো আমার লজ্জা পেতে হতো। মনে করার কি আছে, আপনি তো নির্লজ্জই। কিভাবে
একেবারে কাজে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। বিড়বিড় করে কথাটা বললাম। কিছু বলেছো তুমি? মনে হলো কিছু শুনতে পেলাম। না, আমি কি বলবো? তা আপনি হঠাৎ এখানে কেন আসলেন? চুরি করতে এসেছি গাধি মেয়ে। বিয়ে করার লোকটার বউয়ের কাছে যাবে না তো কোথায় যাবে? আর আমার বউ তো এখানে, তাই আমি এখানে এসেছি। তার কথা শুনে একদম চুপ হয়ে গেলাম। বিয়ে করেছে মাত্র একদিন হলো, এখনই এই অবস্থা, বাকি দিন কি হবে আল্লাহই জানে। এই ব্যাগটাতে কি? এখানে আমার রাতের পরার ড্রেস, আর তোমার জন্য। আমার জন্য কি এখানে? নিজেই দেখে নাও, বলে তার নিজের জামা কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল। আমিও ব্যাগটি হাতে নিয়ে খুলে দেখলাম কালো রঙের মধ্যে সোনালী রঙের কাজ করা কাতান শাড়ি। অপূর্ব দেখতে শাড়িটি, নিহানের চয়েস আছে বলতে হবে। রান্নাঘরে যেয়ে তার জন্য কফি নিয়ে আসলাম। ঘরে এসে দেখি নিহান ফ্রেশ হয়ে খাটের উপর পা তুলে বসে আছে, আর আমার বই নেড়ে চেড়ে দেখছে। আপনার জন্য কফি, নিন ধরুন। বাহ, তুমি কি করে বুঝলে আমার এখন কফি প্রয়োজন? অবশ্য বোঝারই কথা, আমার হৃদয় মাঝে তুমি। বলে হো হো করে হাসতে লাগলো। কি অদ্ভুত প্রশ্ন নিজে করেছে, আবার উত্তরও সে নিজেই দিচ্ছে। মাথাটা কি একেবারেই গেছে নাকি? শোয়ার সময় আবার কাল রাতের মতো অবস্থা, তার বুকেই নাকি ঘুমাতে হবে। দেখুন, আপনি ওই পাশে ঘুমান, আমি এই পাশে। ঘুমানোর সময় কেউ জড়িয়ে ধরলে দম বন্ধ হয়ে আসে আমার। আজকে এই কথা বলেছ, আর কখনো যেন না শুনি। তোমার জীবনের বাকি প্রতিটা রাত তুমি আমার বুকে ঘুমাবে। কখনো আমাদের মধ্যে ঝগড়া বা মানবাভিমান যাই হোক না কেন, ঘুমানোর জায়গা যেন কখনো পরিবর্তন না হয়। এখন চুপচাপ ঘুমাতো দেখি লক্ষ্মী মেয়ের মতো। তার কথার প্রতি উত্তরে কিছু বললাম। চুপচাপ তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে নিহানের ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি মাত্র 7টা বাজছে। উফ, এই 7 সকালবেলা আমার ঘুমটা ভাঙলেই কি হতো। নীরা, ওঠো, বাড়িতে যাব এখন আমি। উফ, এই 7 সকালবেলা আমার ঘুমটা না ভাঙলেই কি হতো। সম্পূর্ণ চোখ মেলে তাকিয়ে দেখি নিহান একদম রেডি হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘুমে আমার চোখ বারবার বন্ধ হয়ে আসছে। এই নীরা, যাও জলদি ফ্রেশ হয়ে আসো, তাহলে ঘুমটা কেটে যাবে। বলে আমাকে টেনে ওয়াশরুমে পাঠিয়ে দিল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নিহান তার পায়ে জুতা পরছে। আপনি এই সকালবেলা চলে যাবেন? এখন কেউ ঘুম থেকে ওঠেনি। এখন কেউ ঘুম থেকে ওঠেনি, তাই তো এখন চলে যাচ্ছি, যাতে কেউ জানতে না পারে আমি এখানে এসেছি। যেভাবে এসেছি ঠিক সেভাবে চলে যাব। ও তাই বলেন? হুম। বলে আমাকে কয়েক মিনিট জড়িয়ে ধরলেন এবং কপালে একটি চুমু দিয়ে বারান্দা দিয়েই চলে গেলেন। নিজের অজান্তেই কপালে হাত চলে গেল। এখানে কিছুক্ষণ আগেই নিহান তার ভালোবাসার পরশ দিয়েছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। এর মধ্যে নিহানের ফাইনাল পরীক্ষাও শেষ। এখন সে তার ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। 2 সপ্তাহ পরেই আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো। আমার আর নিহানের সম্পর্ক আগের থেকে অনেক স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে। একজন বন্ধুর মতো আমার পাশে থাকে সব সময়। সবকিছু ঠিক থাকলেও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো আগের মতো। আমিও কখনো তাকে ভালোবেসে কাছে টেনে নিইনি, আর নিহানও কখনো স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসেনি। নিহান তার কথা রেখেছে। তার ভালোবাসার প্রদানের একমাত্র মাধ্যম হলো কপালে একটি চুমু। তার ভাষ্যমতে শুদ্ধ বহিঃপ্রকাশ নাকি কপালে দেওয়া একটি চুমুতেই প্রকাশ পায়। বাকি সবকিছু তো আমরা শরীরের প্রতি কামনা আর আকর্ষণ থেকে করি। এখনো সে রাতের অন্ধকারে আসে, আবার সকালে আলো ঠিকভাবে ফোটার আগে চলে যায়। মাঝে মাঝে সবার সামনে দিয়েও আসে। এখানেও তার নিজস্ব যুক্তি আছে। তাদেরকে দেখিয়ে না আসলে পরবর্তীতে ভাবতে পারে জামাই তাদের আদরের মেয়েকে বিয়ে করে ভুলেই গেছে। তার প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস সব আছে, কিন্তু ভালোবাসাটা হয়তো এখনো গড়ে উঠতে পারেনি। কখনো মনে হয় তাকে অনেক ভালোবাসি, আবার কখনো মনে হয় না, এই শুধু ভালো লাগা, মায়া তার প্রতি, আর কিছু না। দিন দিন প্রতিনিয়ত তার মায়াজালে নিজেকে আটকে নিচ্ছি। এই জাল থেকে ছুটা যে অসম্ভব তা ভালো করেই জানি। মাঝে মাঝে মনে হয় নিহান আমার থেকে কিছু লুকোচ্ছে, কিন্তু তা কি জানার চেষ্টা করেও জানতে পারিনি। তারপরও নিহানের প্রতি আমার সম্মানের কোনো হেরেফ হয়নি। তাকে যে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তা বুঝতে পারলাম বিয়ের অনুষ্ঠানের 2 দিন আগে। বিয়ের 2 দিন আগে শপিং মলে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক তখনই একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনি কি মিসেস নিহান চৌধুরী বলছেন? জি, কে আপনি? আমি সিটি হাসপাতাল থেকে বলছি। আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে।
অনেক মারাত্মক অবস্থা, আর আপনি এক্ষুনি আসুন। নিহানের অ্যাক্সিডেন্টের কথা শুনে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। এই কি শুনছি আমি, নিহান অ্যাক্সিডেন্ট করেছে? আমার নিহান? অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমি পাগলের মতো ছুটতে লাগলাম। কাউকে কিছু বলার মতো অবস্থাতেই ছিলাম না আমি। হঠাৎ করে আমার এমন পাগলের মতো দৌড় দেখে বাবা মা অবাক হয়ে তারাও আমার পিছু পিছু ছুটতে লাগলো আর ডাকতে লাগলো। তাদের প্রতিটি ডাক আমার কানে এসেও মনে হচ্ছে আসেনি। আমি আমার মতোই ছুটতে লাগলাম। আমার যে করেই হোক নিহানের কাছে পৌঁছাতে হবে। একটি অটো বাসে অটো চালককে বললাম দ্রুত সিটি হসপিটালে নিয়ে যেতে। আমার স্বামীর অবস্থা খুব খারাপ। অটো তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে, তবুও আমার যেন মনে হচ্ছে অটো চলছেই না। অনেক কষ্টে মুখ খুলে বললাম, ভাইয়া প্লিজ জলদি চালান, আমার স্বামীর অবস্থা খুব খারাপ, আমাকে দ্রুত তার কাছে যেতে হবে। দেখেন আপা, অটোর স্পিড যতটুকু আমি তো ততটুকুই চালাতে পারবো, এর চেয়ে বেশি না। দেখুন ভাইয়া, আমি আপনাকে 2 গুণ ভাড়া দেব, তারপরও জলদি চালান। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে এসে পৌঁছালাম। কোনো রকম ভাড়া দিয়ে দৌড়ে হাসপাতালে ঢুকলাম। ভেতরে ঢুকে নিহান বলে চিৎকার করতে শুরু করলাম। আমার পিছু পিছু ততক্ষণে বাবা মাও এসে পৌঁছেছে। তারা আমার কাছে এসে কি হয়েছে জানতে চাইছে। কি হয়েছে নীরা? তুই এভাবে পাগলের মতো এখানে ছুটে আসলি কেন? আর নিহান বলে তুই এভাবে চিৎকার করছিস কেন? মা মা নিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক খারাপ অবস্থা নাকি তার। বাবা, ও বাবা, তুমি দেখো না নিহান কোথায়, কেমন আছে? আমার কথা শুনে বাবা হাসপাতালে নিহানের খোঁজ নিতে লাগলো। মা আমায় জাপটে ধরে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। হঠাৎ বাবা ও একজন ডাক্তার এসে বললেন নিহান 102 নাম্বার কেবিনে আছে। তার খোঁজ পাওয়ার পর আমি কোনো কিছুর তোয়াক্কা না করে তার কাছে চলে গেলাম। গিয়ে দেখি বেডে আকাশ ভাইয়া শুয়ে আছে, আর তার পাশে নিহান দাঁড়িয়ে আছে, তার হাতে ও মাথায় ব্যান্ডেজ করা। কেবিনে যেই তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার কান্না দেখে উনি তাজ্জব বনে গেল। আমার এই অবস্থা দেখে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু আমি কিছুতেই কান্না বন্ধ করতে পারছি না। অবশেষে উনি আমাকে তার বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তাকে জড়িয়ে ধরে পাগলের মতো বক বক করতে লাগলাম, নিহান প্লিজ আমাকে ছেড়ে যাবেন না কোথাও, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমাকে, অনেক। তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকার চিন্তা করতে পারবো না আমি। তোমাকে সেই প্রথম থেকেই ভালোবাসি আমি, কিন্তু নিজের মনের কথা নিজেই বুঝতে পারিনি কখনো। আমার হৃদমাঝারে তুমি প্রিয়, আমার এই হৃদয়ের মাঝে শুধু তুমি ছাড়া আর কারোর অস্তিত্ব নেই। কথাগুলো বলে তার বুকে চুপচাপ মাথা রেখে দাঁড়িয়ে রইলাম। রুমের ভেতরে যে আরো কেউ আছে সেদিকে খেয়াল নেই। নিহান আমার কানে কানে বলল, এই ছাড়ো দেখি, সবাই কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, আমার কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে। তার কথা শুনে হুঁশ হলো আমার যে আমি সবার সামনে নিহানকে জড়িয়ে ধরে আছি। লজ্জা পেয়ে ছুটে আসতে নিলে নিহান আবার তার সাথে জড়িয়ে ধরে বলল, এতক্ষণ লজ্জা পাওনি, এখন পাওয়া হচ্ছে তাই না? তার হাত থেকে ছুটে সোজা হয়ে দাঁড়ালাম। বাবা মা ডাক্তার আকাশ ভাইয়া সবাই আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিহান আমাকে এইভাবে ছুটে আসার কথা জিজ্ঞেস করলো। আমি তখন থেকে অচেনা নাম্বার থেকে ফোন আসার কথা বললাম। চিন্তা করো না নীরা, আমার কিছু হয়নি, সামান্য একটু অ্যাক্সিডেন্ট, তাও আকাশে একটু ব্যথা পেয়েছে, এর চেয়ে বেশি কিছু না। আর এই ফোন কল অবশ্যই আমার শত্রুরা করেছে তোমাকে হয়রান করার জন্য, যাতে তোমার এই করুণ অবস্থা দেখে আমি কষ্ট পাই। যাক, নিহান সুস্থ আছে দেখে শান্তির নিঃশ্বাস ফেললাম। এখন ঘরে ফেরার পালা। দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হওয়ার দিন আজ। আজ আবার আমাদের বিয়ে পড়ানো হবে। আমাদের বিয়ে নিয়ে যাদের মন খারাপ ছিল, আজ তাদের মহা আনন্দের পালা। আর মীরার কথা তো ভুলিই নাই, বেচারি যেন হাতে চাঁদ পেয়েছে এমন অবস্থা। আমাদের বিয়েতে সবচেয়ে বেশি খুশি হয়তো মীরাই হয়েছে। সর্বপ্রথম বিয়ের কথা শুনে সে কি রাগ তার, আমার সাথে কথাই বলবে না নাকি। তাকে ছাড়া আমি বিয়ে কিভাবে করলাম। রাগে অভিমানে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। অনেক কষ্টে মীরাকে বোঝালাম যে কি পরিস্থিতিতে আমাদের বিয়ে, যেখানে আমি নিজেই জানতাম না আমার বিয়ের কথা, আর তাকে কি বলবো। সম্পূর্ণ বাড়িতে পুরো জমজমাট অবস্থা। সমস্ত বাড়ি জুড়ে লাল নীল মরিচবাতির লাইটিং, ঘরের প্রতিটি কোণে ফুল দিয়ে সাজানো। রিয়া ও প্রিয়া কালকে এসে পড়েছে। রিয়া, প্রিয়া ও মীরা এই তিনজন সর্বক্ষণ আমার সাথে থাকছে, একদম ফেভিকল গ্লুয়ের মতো লেগে আছে। বড়দের ভাষ্যমতে বিয়ের কনেকে নাকি একা থাকতে নেই, তাই তাদের ডিউটি পড়েছে আমার সাথে থাকতে। কিছুক্ষণ পর পর মা ঘুরে দেখে যাচ্ছে আমাকে, যখনই আসে তখনই কান্না শুরু করে দেয়।
মাকে দেখলেই যেন আমারও কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আসে। কিছুতেই নিজেকে আটকাতে পারি না। সকাল থেকে মা মেয়ের কয়েক দফা কান্নার রোল পড়ে গেছে। কি অদ্ভুত নীতি এই দুনিয়ার! সকল রীতিনীতি যেন আমাদের মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে। যে বাড়িতে জন্মগ্রহণ করেছি, যে বাবা মা কষ্ট করে লালন পালন করেছে, যে বাবা মা সকল প্রকার বিপদ আপদ থেকে আগলিয়ে রেখেছে, আজ বিয়ে নামক এক অদ্ভুত সম্পর্কের জন্য সবকিছু ছেড়ে এক নতুন জীবনে পা দিতে হয়। একদিকে নিহানের সাথে নতুন জীবন শুরু করার আনন্দ, অপরদিকে মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্ট। এই যেন এক অসহনীয় যন্ত্রণা। সন্ধ্যা নাগাদ পুরো বাড়িতে হইচই মজে গেছে বর এসেছে বলে। আমার 3 বডিগার্ড আমাকে রেখে বর দেখতে চলে গেল। এইদিকে নার্ভাসনেসে আমার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। আর অনেক ঘন্টার পর আমি এক নতুন বাড়িতে পা দিব। ওইখানে ফুফা ফুফি থাকলেও ওই বাড়ির বাকি মানুষরা আমার জন্য নতুন। বরবেশে নিহানকে কেমন লাগতেছে তা দেখার জন্য অধীর আগ্রহ আমার, কিন্তু কিছুতেই দেখা সম্ভব না। এই 3 ফাজিল মেয়েগুলো যে কখন বের হয়েছে আর আসার নামই নিচ্ছে না। এমনি তো আজ সারাদিন আমার পিছু ছাড়েনি, কিন্তু এখন যখন আমার প্রয়োজন তখন সামনে থেকে উঠাও। কি পরিমাণ রাগ লাগতেছে তা বলার বাহিরে। হঠাৎ রিয়া ও প্রিয়া দৌড়ে এসে বলল, এই নীরা, জিজুকে দেখতে না সেই লাগছে, আমারই ইচ্ছে করছে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। চুপ ফাজিল, অন্যের বরকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলতে হবে মেয়ের বিয়ে করার শখ জেগেছে। আরে না না, আমি তো এমনি বলেছি, এত জলদি আমি বন্দি হতে চাই না। আমার তো এখন দুনিয়া দেখার বাকি, তারপর বিয়ে করব। বিয়ে পড়ানোর সময় আমাকে হলে নিয়ে যেয়ে নিহানের পাশে বসানো হয়েছে। বড়রা সবাই সামনে, তাই নিহানকে কেমন লাগছে তার চোখ উঠিয়ে দেখতে পারছি না, কিন্তু ঠিকই নির্লজ্জের মতো তাকিয়েছিল যখন আমাকে তার পাশে এনে বসানো হয়েছে। আমার কানে ফিসফিস করে বলল, আজ তোমাকে একদম হরপরিদের মতো লাগছে। ইস, ইচ্ছে করছে একদম কিলে খেয়ে ফেলি। লজ্জায় কিছু বলতে পারিনি তাকে। মাথা নিচু করে মিটমিট করে হেসে যাচ্ছি। কাজী সাহেব যখন নিহাল কবুল বলতে বলল, তখন সে একবারেই 3 বার বিসমিল্লাহ কবুল 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 বলে ফেলেছে। তার কাণ্ড দেখে তার বন্ধুরা সবাই খ্যাপানো শুরু করে দিয়েছে। যখন কাজী সাহেব আমাকে কবুল বলতে বললেন, তখন যেন আমার গলায় কিছু একটা আটকে আছে তেমন অবস্থা। কিছুতেই নিজের কান্না বন্ধ করতে পারছি না আমি। কবুল তো এর আগেও একবার বলেছি, কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে বলতে। হয়তো এর আগে জানতাম না আমি আমার আপনজনদের সাথে থাকবো, কিন্তু আজ এই কবুল বলার পর সম্পূর্ণভাবে অন্যের হয়ে যাব, আপনজনদের ছেড়ে থাকতে হবে। কাজী সাহেব বারবার বলছে, বলো মা কবুল। অনেক কষ্টে মুখ ফুটে কবুল বললাম। পরপর 3 বার কবুল বলার পর সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বিদায়ের সময় নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। বাবা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। বাবা অনেক শক্ত থাকলেও মাও কাঁদতে শুরু করলো অনেক। কেঁদে কেটে বারবার আমাকে বলছে শ্বশুরবাড়ির সকলের মন জুগিয়ে চলি। বাবা আমার হাত নিহানের হাতে দিয়ে বললেন, আমার একমাত্র আদরের মেয়ে নীরা, তাকে তুমি দেখে রেখো বাবা। বাচ্চামি স্বভাব তার মধ্যে এখনো আছে, ওর বাচ্চামি পনাতে কখনো কষ্ট পেও না। আপনি চিন্তা করবেন না বাবা, আপনার মেয়ে নীরা এখন আমার স্ত্রী। তাকে আমি সকল বিপদ আপদ থেকে রক্ষা করব, আর তার বাচ্চামির জন্যই তাকে এতটা ভালোবাসি। তা নিয়ে আপনাকে চিন্তা করবেন না। বাবা আর ফারান ভাইয়া আমাকে গাড়িতে তুলে বসিয়ে দিল। নিহান বারবার আমার হাত ধরছে, হাত ধরে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিছু মিনিট পরে গাড়ি স্টার্ট করে দিল তার গন্তব্যের দিকে। শুরু হয়ে গেল আমার নতুন জীবনের যাত্রা। পিছনে রয়ে গেল পুরনো জীবনের সকল মানুষ। গাড়ি এসে থামলো নিহানদের বিশাল বাড়ির সামনে। চারপাশে লাইটিং এবং আলোতে পুরো বাড়ি চিকচিক করছে। আমাদের পিছনের গাড়িতেই মীরা, ফারান ভাইয়া, ভাবি, ফুফা, ফুফি সকলে চলে আসলেন। নিহান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে আমাকে নামানোর জন্য হাত বাড়িয়ে দিল। তার হাত ধরে গাড়ি থেকে নেমে আসলাম। আমার পাশে মীরা এসে দাঁড়ালো। ঘরের ভেতরে যাওয়ার জন্য যখন দরজার সামনে এসে দাঁড়ালাম, তখন মীরা নিহানকে বলল আমাকে কোলে তুলে ভিতরে নিয়ে যেতে। মীরার কথায় নিহানের মা বলল, নিহান, আমাদের বাড়ির এই রীতি তো তুই জানিস, যে নতুন বউকে তার বর কোলে তুলে বাড়িতে প্রবেশ করে, তোকেও তা করতে হবে। নিহান তো এক কথায় রাজি। এই কথা বলার সাথে সাথেই আমাকে কোলে তুলে নিল।
সবার সামনে কিভাবে সে কোলে তুলে নিল, লজ্জায় একদম গুটিসুটি মেরে তার বুকে মুখ লুকালাম। আমাকে নিয়ে যেয়ে নিচে বাসর ঘরে বসানো হয়েছে। নিহানদের ডুপ্লেক্স বাড়ি, বাড়ির ভেতরটা অনেক সুন্দর। আমাকে আর নিহানকে একসাথে বসিয়ে সবাই একে একে মিষ্টি মুখ করানো শুরু করেছে। এত মিষ্টি খেতে খেতে বমি আসবে এমন অবস্থা, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারবো না, নতুন বউ বলে কথা। কিছুক্ষণ পর নিহানকে তার বন্ধুরা এসে সাথে করে নিয়ে গেল। তারা নাকি নিহানের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। মীরা, তিথি ভাবি এবং নিহানের মেয়ে কাজিনরা আমাকে ভাবি ভাবি বলে মজা করা শুরু করে দিয়েছে। এদিকে সকল নিয়ম রীতি পূরণ করার পর আমাকে নিহানের রুমে নিয়ে যাওয়া হলো। মস্ত বড় একটা রুম, রুমের ঠিক মাঝখানে খাট, পুরো খাট বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে। শুধু খাটই নয়, সম্পূর্ণ রুমটিও বেলি ফুলের দ্বারা সাজানো হয়েছে। এই বেলি ফুল দিয়ে সাজানো কার আইডিয়া হতে পারে, কার হতে পারে, যারই হোক, সাজানো আমার বেশ ভালো লেগেছে। আমাকে খাটে বসিয়ে এক এক করে সবাই চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তুমি অপেক্ষা করো, আমি নিহানকে রুমে পাঠাচ্ছি। সেই যে বলে গেল। এখন রাত 12টা বাজে, কিন্তু নিহানের আসার কোনো খবর নেই। এদিকে এসব ভারী লেহেঙ্গা পরেও আমার অস্বস্তি লাগছে। কখন থেকে এগুলো পরে আছি, মনে হচ্ছে এগুলোর ভারে আমি জ্ঞান হারাবো। হঠাৎ হুট করে দরজা খোলার শব্দ শুনে ঠিক হয়ে বসলাম। নিহানি এসেছে হয়তো। রুমে এসেই সর্বপ্রথম আমাকে বলল, নীরা, ফ্রেশ হয়ে জলদি বারান্দায় আসো। এই বলেই সে বারান্দায় চলে গেল। যাক, তার এই কথায় স্বস্তি পেলাম। সেই কখন থেকে এই ভারী লেহেঙ্গা পরে রয়েছি, তাই আমিও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এক লাল রঙের জর্জেট শাড়ি পরে বারান্দায় চলে গেলাম। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে কোমরের অনেক অংশ ভিজে আছে। বারান্দায় যেই দেখি নিহান সোফায় বসে আছে। তার রুমের বারান্দাকে বারান্দা বললেও ভুল হবে, তা তো একটু ছোটখাটো ছাদ। রুমের ডান দেওয়ালে থাই গ্লাস দেওয়া, এটা খুললেই একটা ছাদ। ছাদের এক পাশে সোফা আর একটি পাশে দোলনা আছে, আর অপর পাশে কয়েক প্রকার ফুল গাছ লাগানো। রাতের বেলায় লাইটিং এর কারণে ছাদটাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি যেয়ে নিহানের পাশে বসলাম। আমার উপস্থিতি টের পেয়ে আমার দিকে তাকিয়ে যেন স্তব্ধ হয়ে গেল তার চোখ। এক নাগারে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার ডাকে সম্মতি ফিরে মৃদু হেসে আমার হাত ধরে তার কোলে নিয়ে গিয়ে বসালো। নীরা, তুমি বলতে পারবে তোমাকে আমি প্রথম কোথায় দেখেছি? হ্যাঁ, ভার্সিটি ক্যাম্পাসে তোমার সাথে ধাক্কা খাওয়ার সময়। হঠাৎ এই কথা কেন? তোমাকে আমি আরো আগে চিনি। বলে মৃদু হেসে ডান হাতে তার চুলে হাত বুলিয়ে আমার দিকে তাকালেন। কি অবাক হচ্ছে এই ভেবে যে আমি তোমাকে এর আগে কিভাবে চিনি, তাই না? আমি মাথা নেড়ে বুঝলাম যে সত্যি আমি অনেক অবাক হচ্ছি যে নিহান আমাকে আগের থেকে কিভাবে চিনে। কখনো কি আমাদের দেখা হয়েছে? থাক, তোমার এই মোটা মাথা নিয়ে এইসব ভাবতে হবে না। আমি তোমাকে একটা গল্প বলছি, তা চুপচাপ মন দিয়ে শোনো। বলো। একদিন ভার্সিটি যাওয়ার সময় রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার কারণে অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে হয়েছিল। গাড়ির গ্লাস নিচে নামিয়ে বাইরে তাকিয়ে আমার গাড়ির এক হাত দূরত্বে রিক্সায় একটি মেয়েকে দেখতে পেলাম। মেয়েটি সাদা আর গোলাপি রঙের মিশনে একটি সালোয়ার স্যুট পরেছিল। রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার কারণে অনেক সময় ঘুরে সব যানবাহন চলাচল বন্ধ ছিল। মেয়েটি বারবার হাত ঘড়ি দেখছিল, হয়তো কোথাও যার তাড়া ছিল। এর মধ্যে একটা ছোট বাচ্চা ছেলে মেয়েটির কাছে বেলি ফুলের মালা নিয়ে আসতো বিক্রি করার জন্য। বেলি ফুলের মালা দেখে মেয়েটি অনেক প্রফুল্ল দেখলাম। ফুলটি হয়তো তার প্রিয় ফুল হবে। ফুল কিনে ছেলেটিকে যখন টাকা দিল, তখন ছেলেটি বলল তার কাছে খুচরো টাকা নেই। মেয়েটি ফুলের পর্যাপ্ত পরিমাণ দাম থেকে বেশি টাকা দিয়ে ফুলের মালা কিনেছিল। ছেলেটি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, বাকি টাকা দিয়ে তুমি নিজের জন্য কিছু কিনে নিও। সর্বপ্রথম তার রূপে মুগ্ধ হয়ে তাকালেও তখন তার অমায়িক ব্যবহারে মুগ্ধ হলাম। জ্যাম ছুটার পর রিক্সা তার নিজস্ব গন্তব্যে চলে গেল। ওই দিন রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি, মাথায় শুধু ওই মেয়েটি ভনভন করছিল। এই 2 দিন পর মেয়েটিকে আবার দেখলাম, তাও আবার আমার ভার্সিটিতে, সাথে তার বন্ধু ছিল। মেয়েটিকে দেখে আমার জন্য আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। মেয়েটিকে খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়েটি অনার্স প্রথম বর্ষে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে। ভার্সিটি শেষে মেয়েটির পিছু নিয়ে বাড়ি পর্যন্ত গেলাম। আমার লোক দ্বারা মেয়েটির খোঁজখবর নিয়ে জানতে পারলাম মেয়েটি আর কেউ না, আমার বড় মায়ের ভাইয়ের মেয়ে। ছোটবেলায় এই মেয়েটির জন্য একবার আমি আমার ভাইয়ের মাথা ন্যাড়া করে দিয়েছিলাম। আমি সাধারণত কোনো মেয়ের সাথে কথা বলি না, কিন্তু এই মেয়ে যে কি জাদু করলো আমায়। এরপর থেকে মেয়েটি কলেজে চলে গেল।
তাকে একটি ছোট ছেলের দ্বারা বেলি ফুলের মালা পাঠাতাম। মেয়েটি অনেক খোঁজার চেষ্টা করেছে যে কে এই মালা পাঠাতো, কিন্তু কিছুতেই কিছু জানতে পারলো না। পারবে কিভাবে? আমি তো সেই সুযোগটাই রাখিনি। একদিন ধাক্কা খাওয়ার বাহানায় মেয়েটির সামনে প্রথম আসলাম। ধাক্কা আমি ইচ্ছে করে দিয়েছিলাম, কিন্তু এমন ব্যবহার করলাম যে তার জন্য ধাক্কা খেয়েছি। ওকে নিয়ে সবার সামনে একটু মজা করলাম তার রিয়াকশন দেখার জন্য। সে মেয়েটা কিছু ভীতু টাইপের, কিন্তু অনেকটা সাহস দেখিয়ে কথা বলার চেষ্টা করে। ডিপার্টমেন্ট থেকে তার নাম্বার নিয়ে প্রতি রাতে তাকে কল দিতাম, শুধুমাত্র একটিবার তার কণ্ঠ ও নিঃশ্বাসের শব্দ শোনার জন্য। আমার এই পাগলামির সম্পর্ক আকাশ ছাড়া কেউ জানতো না। একদিন বন্ধু মহলের সবাই তাকে র্যাক দেওয়ার কথা বলল। আমিও চুপচাপ ছিলাম, আমার মায়াবিনীকে কি করতে পারে তা দেখার জন্য। রিজভি মায়াবিকে একটি ছেলেকে প্রপোজ ও কিস করার জন্য বলল। প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে গিয়েছিল সে। আমার সামনে মায়াবী অন্য কাউকে চুমু দিবে তা আমি সহ্য করতে পারলাম না। রাগে গাড়ির গ্লাসে ঘুষি মেরে নিজের হাত কেটে ফেলি, যার ফলে মাথায় জ্বর এসে পড়লো আমার। মায়াবিনী প্রতি রাতে ঘুমানোর আগে একবার বারান্দায় আসতো। আমিও প্রতি রাতে তাকে একবার দেখার জন্য লোভ সামলাতে না পেরে দেখতে চলে আসি। ওই দিনও তাকে দেখার চেষ্টা করলাম। রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, জ্বর নিয়ে তাকে আরেকটিবার দেখতে চলে গেলাম। যে দেখলাম মায়াবিনী বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাচ্ছে। সেও ফলে তার বারান্দায় দরজা না লাগিয়ে ঘুমাতে চলে গেল। তার বারান্দায় দরজা দিয়ে খুব সহজেই কেউ রুমে ঢুকতে পারবে। এই যেন আমার জন্য সুবর্ণ সুযোগ আমার মায়াবিনীকে ঘুমানো অবস্থায় দেখার লোভ সামলাতে না পেরে তার রুমে চলে গেলাম। বাহিরে বিদ্যুৎ চমকানো আলোতে রুমে পর্যাপ্ত আলোয় তাকে দেখলাম এলোমেলোভাবে শুয়ে আছে, তার পা অনেকটাই দেখা যাচ্ছে। তার এই অবস্থা দেখে আমি এক ঢোক গেলাম। নিজেকে কেমন দুর্বল মনে হচ্ছিল তখন, তাই তার জামা কাপড় ঠিক করে তার দিকে ঝুঁকে তাকিয়ে গভীরভাবে দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই মায়াবিনী নড়ে চড়ে উঠলো, তাই দ্রুত সেখান থেকে চলে আসলাম। এর পরের দিন মায়াবিনী যখন কলেজে আসলো তখন তাকে দেখলাম রিদানের সাথে কথা বলতে। গতকাল যাকে সে প্রপোজ করেছিল, কথা বলার এক ফাঁকে দেখলাম রিদান তার চুলকানের পিছনে গুজে দিচ্ছে। ব্যাস, পায়ের রক্ত মাথায় চলে আসলো। আমার মায়াবিনী এতটা কাছে যাওয়া সহ্য করতে পারলাম না। রিদান যাওয়ার পর মায়াবিনীকে টেনে নিয়ে আমাদের একটি বন্ধ ক্লাসরুমে নিয়ে আসলাম। এসে তাকে অনেক শাসালাম যে আর কোনো ছেলের সাথে যাকে না দেখি। যাওয়ার আগে তার হাতে একটা চুমু দিয়ে চলে আসলাম। এরপর থেকে মায়াবিনীকে বেলি ফুল দেওয়ার সাথে সাথে একটা করে চিরকুটও পাঠাতাম, যাতে আমার মনে কথা লেখা ছিল, কিন্তু নিজে তার সামনে আসেনি। এরই মধ্যে খবর পেলাম যে আমার বড় মায়ের ছেলে ফারহানের বিয়ে ঠিক হয়েছে। বিয়ে উপলক্ষে মায়াবিনী অবশ্যই তার ফুফুর বাড়িতে যাবে। এটাই সুবর্ণ সুযোগ তার কাছে যাওয়ার। বিয়ের আগের দিন হলুদে দিয়ে পৌঁছালাম আমি। আমাকে ওই বাড়িতে দেখে মায়াবিনী অনেক চমকে গেল। তার এই চমকানো চেহারা দেখে অনেক মজা লাগলো। তাকে তখন পরিচয় দিলাম যে আমি এই বাড়ির ছেলে। হলুদের শেষে ছাদে যখন যাই সবাই ডান্স করছিল, তখন অনেকের কথার কারণে মায়াবিনীকেও ডান্স করতে হয়েছিল। ফারহানের কাজিনের সাথে অনেক কষ্টে নিজের রাগকে সংযত করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম তার লেহেঙ্গার উপরের পার্টের চেন অনেকটা খুলে গেছে। সেদিকে তার খবর নেই, তাই দৌড়ে গিয়ে তাকে টেনে নিয়ে নিজে ওর সাথে ডান্স করতে শুরু করলাম। আর ডান্স করার ছলে তার ড্রেসের চেনটা লাগিয়ে সেখান থেকে ঝটপট চলে আসলাম। রুমে এসে রাগে সব ভাঙচুর করতে শুরু করলাম। কখন যে হাত কেটে গেল সেই দিকে খেয়াল নেই। মায়াবিনী আমার পিছু পিছু রুমে এসে এই অবস্থা দেখে আমাকে আটকানোর চেষ্টা করলো আর আমার কাটা হাত ব্যান্ডেজ করে দিল। তার প্রতি রাগের কারণে একটি দুঃসাহসী কাজ করে বসলাম। রাগের বসে তার ঠোঁটে হঠাৎ করে চুমু খেলাম। চুমুতে ভালোবাসার বদলে রাগের প্রকাশটাই ছিল বেশি। এরপর বিয়ের বৌভাতের দিনও মায়াবিনী আমার রাগের শিকার হলো। সে যখন আমাদের নতুন ভাবির ভাই তিহামের সাথে কথা বলছিল তখন তার শাড়ি সরে গিয়ে তার পেট দেখা যাচ্ছিল, আর সেদিকে এক নাগারে চেয়েছিল তিহাম। তাই রাগ সামলাতে না পেরে মায়াবিনীকে রুমে টেনে নিয়ে পুরো শাড়িটি খুলে তাকে অনেক কথাবার্তা বলে চলে আসলাম। কিন্তু এরপর থেকে যে মায়াবিনী আমার এতটাই দূরে সরে যাবে তা ভাবতে পারি নাই। আমি আমার ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চাইতে যেয়ে দেখি মায়াবিনী তার পরিবারের সহ এখান থেকে চলে গেল। এর কিছুদিন পরেই তার পরীক্ষা ছিল। তার পরীক্ষার কারণে তার কাছে যাওয়ার চেষ্টা করিনি, কিন্তু কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে এড়িয়ে চলল। শেষ পরীক্ষার সময় তার কাছে ওই দিনে ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছি, কিন্তু সে কিছু বলল না। তাই এরপর আমিও তার কাছে কথা বলার চেষ্টা করিনি, শুধু দূর থেকেই তাকে দেখেছি। একদিন সে একা ক্যাম্পাসের পিছনে পুকুর পাড়ের দিকে গেল। এই খবর আমি আকাশ থেকে জানতে পারলাম। এই কথা জানার পর আমি আর আকাশ রিজভি মিলে সেখানে গেলাম। যেটা ভয় ছিল সেটাই হয়েছে।
ওইখানে থাকা ক্যাম্পাসে কয়েকটা বখাটে ছেলে তার সাথে খারাপ আচরণ করছে। এই অবস্থায় আমি কোনো কিছুর তোয়াক্কা না করে ছেলেগুলোকে এলোপাথারি মারতে শুরু করলাম। মারার কারণে ছেলেগুলো নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল, যার কারণে অতিরিক্ত ভয় পেয়ে মায়াবিনী অজ্ঞান হয়ে পড়ল। তাকে দ্রুত আমি হাসপাতালে নিয়ে গেলাম। তার বাবা মাকে কল দিয়ে হাসপাতালে আসতে বললাম। আঙ্কেল যখন জিজ্ঞাসা করছে যে এসব কিভাবে হলো, তখন তাকে মিথ্যা বললাম যে একটা অ্যাক্সিডেন্ট দেখে তার এই অবস্থা। জ্ঞান ফেরার পর সামনে একটিবার আমি গেলাম, কিন্তু মাথা উঁচু করে তাকাতে পারলাম না। আমার নিজেকেই তার কাছে এই অবস্থার জন্য দায়ী মনে হচ্ছিল। ওই দিন রাতে ওই বখারিদের সাহায্য করার জন্য নিজের গোডাউনে এনে সে মাঠ মেরেছিলাম। হঠাৎ মায়াবিনী কল পেয়ে আমি তাদেরকে ছেড়ে দিলাম। এরপর থেকে পুরো ক্যাম্পাসে আমার আর মায়াবিনীর চর্চা হতে শুরু করলো। যে নিহান চৌধুরী কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, আজ সে একটি মেয়ের জন্য এমন করেছে, চর্চা হওয়ারই কথা। কিন্তু এরপর মায়াবিনী যখন ভার্সিটিতে আসলো, তখন আমার মুখোমুখি হতেই দেখলাম যে সে কেমন ভয়ে পৌঁটিয়ে যাচ্ছে, আমার সাথে তেমন কথা বলছে না। মায়াবিনী যখন ক্লাস থেকে ক্যান্টিনে গেল, তখন আমিও তার পিছু পিছু ক্যান্টিনে যেয়ে তার টেবিলে বসলাম। তার সাথে কথা বলার মধ্যেই তার ফোন বেজে উঠল। তার কথা বলার ধরন থেকে বুঝলাম কোনো ছেলের সাথে কথা বলছে সে, কারণ কার সাথে কথা বলছে জিজ্ঞাসা করতেই বলল বয়ফ্রেন্ড নাকি। চুপচাপ কিছু না বলেই তার দিকে তাকিয়েছিলাম। আমি জানি ওর কোনো বয়ফ্রেন্ড নেই, আমাকে জানানোর জন্য এই কথা বলেছে। কিছু না বলেই সেখান থেকে উঠে চলে আসলাম। আমার মনে মনে ভাবতে লাগলাম, এই মিথ্যা কথার জন্য মায়াবিনী তোমাকে অনেক বড় মূল্য চুকাতে হবে। ব্যাস আর কি। এই কয়েকদিনের পরেই মায়াবিনীর বাবাকে পটিয়ে মায়াবিনীকে বিয়ে করে ফেললাম। সামনের দিকে তাকিয়ে এক নাগারে কথাগুলো বলে আমার দিকে তাকালো নিহাল। চোখ জোড়া আমার ছলছল করে উঠল। মানুষটা আমাকে এত ভালোবাসে কখনো বুঝতেই পারলাম না। তাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না শুরু করে দিলাম। এই পাগলি, কান্না করছো কেন তুমি? তোমার চোখের এক ফোঁটা পানিও আমি সহ্য করতে পারি না, জানো না?